আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। কী অবস্থা সবার, কেমন আছেন সবাই? তাড়াতাড়ি জয়েন করি আমরা। আজকে খুবই 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 ইম্পর্টেন্ট ক্লাস, হ্যাঁ খুবই ইম্পর্টেন্ট ক্লাস। আজকে হচ্ছে কি আমাদের অম্লমিতি ক্ষারমিতি। আজকে কি বলবো বলেন তো? অম্লমিতি ক্ষারমিতি। আচ্ছা, একটু বলে রাখি, এই জায়গা থেকেই আসলে আপনাদের সৃজনশীল পরীক্ষার 4 নাম্বার প্রশ্ন আসবে, বুঝছেন? সৃজনশীল পরীক্ষার 4 নাম্বার প্রশ্ন আসবে। সৃজনশীল পরীক্ষার 4 নাম্বার প্রশ্ন আসবে, মানে উচ্চতর দক্ষতামূলক। প্রশ্নটা কি আসবে একটু প্রশ্নটাও বলে দিচ্ছি। প্রশ্নটা আসবে হচ্ছে, মিশ্রণের প্রকৃতি ও পিএইচ। মিশ্রণের প্রকৃতি ও পিএইচ। ওকে, মিশ্রণের প্রকৃতি ও পিএইচ। ক্লিয়ার বাবা? আচ্ছা, এখন একটু খেয়াল করার বিষয় আছে। এই যে মিশ্রণের প্রকৃতি ও পিএইচ এখানে যে লেখা আছে, এই টপিকটা বুঝতে পারতেছেন অনেক ইম্পর্টেন্ট টপিক। এই জায়গা থেকে হচ্ছে 4 নাম্বারের একটা প্রশ্ন আসবে। এই টপিকটা খুব শর্টকাটে করা যায়। তো শর্টকাটে মানে হচ্ছে গিয়ে, যখন শর্টকাট আপনি করতে যাবেন, ওই শর্টকাটটা কখন করবেন? একদম এক্সাম মানে অ্যাডমিশনের হলে, বুঝছেন? এই টাইপটা থেকে অ্যাডমিশনে প্রচুর প্রশ্ন আসে, মানে বুয়েট চুয়েট সিকেরুয়েট আর কি, বুয়েট সিকেরুয়েট প্রচুর প্রশ্ন আসে। তার মানে এই টপিকটাই আমরা দুইভাবে পড়ব। একটা হচ্ছে পড়ব কিসের জন্য বলেন তো? সিকিউর জন্য। আবার পড়বো অ্যাডমিশনের জন্য। মানে দুইবার কি পড়বো না, দুইবার পড়বো না, দুইবার পড়বো না। সিকিউ করাবো, মানে সিকিউর জন্য পড়বো, ডিটেলসে পড়বো। এরপরে আমরা শর্টকাট দেখাই দিব। শর্টকাটটা শুধুমাত্র অ্যাডমিশনের জন্য। আর বারবার বারবার করে বলতেছি, ওকে? তাহলে শর্টকাটটা কিসের জন্য? শুধুমাত্র অ্যাডমিশনের জন্য। আর আমরা মেইনলি পড়বো কিসের জন্য? সিকিউর জন্য। ওকে, আচ্ছা। এরপরে অ্যাডমিশনের যে কোশ্চেন, আমরা প্রত্যেক দিন কিন্তু প্রশ্ন ব্যাংক সলভ করতেছি। যেই টপিকই পড়তেছি আমরা প্রত্যেক দিন কি করতেছি? প্রশ্ন ব্যাংক সলভ করতেছি, রাইট? ওকে, মানে ইঞ্জিনিয়ারিংয়ের প্রশ্ন ব্যাংক সলভ করে ফেলতেছি। তো এখন আজকে আমরা ইঞ্জিনিয়ারিং প্রশ্ন ব্যাংক সলভ করব না। এই জায়গাতে আছে সব কিছু, আমি আপনাকে একটু দেখাই। যেমন এই যে দেখেন, এই দেখেন বুয়েট 14-15, বুটেক্স 9-10, বুয়েট 9-10, কুয়েট 19-20, বুয়েট 18-19, বুয়েট 17-18, বুয়েট 17-18, বুয়েট 12-13, চুয়েট 8-9, 7-8, রুয়েট 7-8। আচ্ছা, তার মানে এই যে অ্যাডমিশনের যে প্রশ্নগুলো, এইগুলা কিন্তু আমরা ডিটেলসে করব না। অ্যাডমিশনের প্রশ্নগুলো আমরা কিভাবে করব? শর্টকাটে করব। এখন শর্টকাট পারতে গেলে আমাকে ডিটেলসটা পড়াইতে হবে। কেন? আমি কি প্রথমেই শর্টকাটটা পড়াইতে পারি? হ্যাঁ ভাই, প্রথমেই শর্টকাট পড়াইতে পারি। বাট প্রথমে যদি শর্টকাট পড়েন, এই সিকিউতে আপনি গ্যাঞ্জাম করবেন। এই জন্য আজকের ক্লাসে আমরা হচ্ছে সিকিউ বেসড পড়বো, মানে ডিটেলসে সিকিউটা শেষ করব, যেটা আপনার পরীক্ষায় আসবে ঘ নাম্বারে। আর এর পরের ক্লাসে বা আজকের ক্লাসের লাস্টে আমরা শর্টকাটে অ্যাডমিশনের প্রশ্নগুলো সলভ করব। ক্লিয়ার? তার মানে এই যে শর্টকাটটা, শর্টকাটটা শুধুমাত্র হচ্ছে অ্যাডমিশনের জন্য, বারবার করে বলতেছি। আর এই প্রশ্ন সিকিউ প্রশ্ন অবশ্যই ডিটেলসে সলভ করতে হবে। অবশ্যই ডিটেলসে আমাদের ম্যাথটা করে দিয়ে আসতে হবে। গিয়েই শর্টকাট চালাই দেওয়া যাবে না। ডিটেলসে সিকিউ করতে হবে আর শর্টকাটে অ্যাডমিশনে করতে হবে। ক্লিয়ার? ওকে, ফাইন। আমি একটু দেখি, আমার ল্যাপটপের ফিড আসতেছে না, আমাকে একটু বলেন সাউন্ড ঠিক আছে কিনা। ওকে, সাউন্ড ঠিক আছে কিনা একটু বলেন। কই জানি, হ্যাঁ, সাউন্ড কি ঠিক আছে বাবা? ঠিক আছে, আমার মনে হয় সাউন্ড ঠিক আছে। হ্যাঁ, সাউন্ড ঠিক আছে। তাহলে আসেন আমরা বিসমিল্লাহ বলে পড়ালেখা স্টার্ট করি। হ্যাঁ, বিসমিল্লাহ বলে পড়ালেখা স্টার্ট করি, তাহলে আর সমস্যা হবে না। বিসমিল্লাহ। তাহলে অম্লমিতি ক্ষারমিতি কি? অম্লমিতি ক্ষারমিতি মানে সিম্পল কথা, সেটা হচ্ছে অ্যাসিড আর ক্ষার নিয়ে আলোচনা। আচ্ছা, এখন আমি আপনাকে একটা আগে জিনিসটা বুঝাই নেই। বুঝাবো কি? দেখেন, একটা অ্যাসিডের সাথে একটা ক্ষারের বিক্রিয়া হবে। একটা অ্যাসিডের সাথে একটা ক্ষারের বিক্রিয়া হবে। এখন অ্যাসিড কীরকম হতে পারে? অ্যাসিড হতে পারে দুই রকম। অ্যাসিড হতে পারে কয় রকম? দুই রকম। একটা হচ্ছে স্ট্রং অ্যাসিড, আরেকটা হতে পারে কি আমার উইক অ্যাসিড, সিম্পলি। আবার বেজ, বেজ হতে পারে কয় রকম? বেজ হতে পারে আমার দুই রকম। একটা হচ্ছে স্ট্রং বেস, আরেকটা কি বলেন তো? আমার একটা উইক বেস।
তো আমাদের এই চ্যাপ্টারটাতে এই যে আমাদের পরিমাণগত রসায়নের চ্যাপ্টারে আলোচনা করা হয়েছে কাকে কাকে নিয়ে বলেন তো? স্ট্রং অ্যাসিড আর স্ট্রং বেস নিয়ে। খেয়াল করেন, উইক অ্যাসিড বা উইক বেস ওদেরকে নিয়ে যখন আপনি কথাবার্তা বলবেন, ওদেরকে নিয়ে কথাবার্তা বলতে গেলে আমার কি লাগবে বলেন তো? কে এ লাগবে, কে বি লাগবে। ক্লিয়ার? তাহলে উইক অ্যাসিড উইক বেসকে নিয়ে কথাবার্তা বলতে গেলে কি লাগে? কে এ কে বি। এটা কোন চ্যাপ্টারে আলোচনা? এটা হচ্ছে রাসায়নিক পরিবর্তন, পড়াই ফেলছি। এটা হচ্ছে রাসায়নিক পরিবর্তন, পড়াই ফেলছি অলরেডি, রাইট? তাহলে কে এ কে বি কোন চ্যাপ্টারের? রাসায়নিক পরিবর্তনের। ঠিক আছে, কে এ কে বি রাসায়নিক পরিবর্তনের। তার মানে আমরা উইক অ্যাসিড নিয়ে আলোচনা করতেছি না, উইক বেস নিয়ে আলোচনা করতেছি না। তাহলে আমাদের স্ট্রং অ্যাসিড আর স্ট্রং বেস নিয়ে এই চ্যাপ্টারে আলোচনা করতে হবে। খুবই ইম্পর্টেন্ট আলোচনা, খুবই ভাইটাল আলোচনা। ওকে, আচ্ছা। তো এই জায়গায় যাওয়ার আগে আমাকে কি জানতে হবে? তুল্য সংখ্যা। তুল্য সংখ্যা বহুতবার পড়াইছি জীবনে, তুল্য সংখ্যা জীবনে অলরেডি বহুতবার পড়াই ফেলছি, রাসায়নিক পরিবর্তনে পড়াই ফেলছি, আমি একবার করে বুঝাই দিব। তাহলে তুল্য সংখ্যা কি? তুল্য সংখ্যা হচ্ছে যার যা আছে সেটাই তার তুল্য সংখ্যা। তুল্য সংখ্যাকে ছোট হাতের ই দ্বারা প্রকাশ করা হয়। কি দ্বারা প্রকাশ করা হয়? ছোট হাতের ই দ্বারা প্রকাশ করা হয়। তাহলে একটু ভালো করে বুঝেন, অ্যাসিডের কি আছে? অ্যাসিডের H+ আছে। একটা অ্যাসিড যতগুলা H+ দান করতে পারে সেটাই তার তুল্য সংখ্যা। তাহলে চিন্তা করে দেখেন, এই যে HCl কয়টা H+ দান করতে পারে? একটা H+ দান করতে পারে, তাই তার তুল্য সংখ্যা কত? 1। এগুলা কিন্তু রাসায়নিক পরিবর্তনে পড়াইছি, তাই আমি বুঝাই দিচ্ছি। H2SO4 H2SO4 কয়টা H+ দান করতে পারে? দুইটা H+ দান করতে পারে, তাই ওর তুল্য সংখ্যা কত? 2। H3PO4 ওর তুল্য সংখ্যা কত হবে? 3 হবে। H3PO4 তুল্য সংখ্যা কত হবে? 3 হবে। ওকে, দেখেন আমরা কিন্তু এটাও পড়ছি, মনে আছে? এই যে আপনার মোলারিটি চ্যাপ্টারে পড়ছি। H3PO4 এই যে 2 দিন আগের লেকচারেই পড়ছি। H3PO4 এর তুল্য সংখ্যা কত? 3। H3PO3 ওর তুল্য সংখ্যা কত? 2, ব্যতিক্রম। H3PO2 ওর তুল্য সংখ্যা কত? ব্যতিক্রম, রাইট? এই দুইটা কিন্তু ব্যতিক্রম, এগুলো কি ব্যতিক্রম। পড়াই ফেলছি, এই চ্যাপ্টারেই পড়াইছি, ওই দিন পড়াইছি, 2 দিন আগে পড়াইছি। ওকে, আচ্ছা ফাইন। এরপরে আসেন, দেখেন তারপরে এই যে আমার ইথানোয়িক অ্যাসিডে এই যে এই এইচটা কিন্তু দান করে। আমরা জানি জৈব অ্যাসিডগুলো কি করে? ওই যে COOH এর H+ দান করে। তাহলে এই যে ইথানোয়িক অ্যাসিডের তুল্য সংখ্যা কত হবে? 1 হবে। কত হবে? 1 হবে। মনে করেন অক্সালিক অ্যাসিড H2C2O4, দেখেন অক্সালিক অ্যাসিড মানে কি? COOH। তাহলে ও কয়টা H+ দান করে? ও আসলে আমার 2টা H+ দান করে, তাই তুল্য সংখ্যা কত? 2। ক্লিয়ার? তাহলে অ্যাসিডের হিসাব শেষ। এবার ক্ষারেরটা কি হবে? দেখেন NaOH মানে কি? একটা ক্ষার, স্ট্রং বেস। NaOH কয়টা OH- দান করতে পারে? একটা OH- দান করতে পারে, তাই তুল্য সংখ্যা কত? 1। ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড কয়টা OH- দান করে? ভাইয়া 2টা OH- দান করে, তাই তুল্য সংখ্যা কত? 2। অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড কয়টা OH- দান করতে পারে? 3টা OH- দান করতে পারে, তাই তুল্য সংখ্যা কত? 3। আচ্ছা, এবার দেখেন এই যে অ্যামোনিয়াও তো ক্ষার, ছোটবেলায় পড়ছিলেন। অ্যামোনিয়া ক্ষার। এখন অ্যামোনিয়ার তুল্য সংখ্যা 1 কেন? ব্যাপারটা হচ্ছে অ্যামোনিয়া যখন পানিতে দ্রবীভূত হয়, অ্যামোনিয়ারে যখন আপনি পানির ভিতরে দেন, ও আসলে কি তৈরি করে? NH4OH তৈরি করে। কি তৈরি করে? NH4OH। তাহলে অ্যামোনিয়া যেই কথা, NH4OH একই কথা। অ্যামোনিয়া যেই কথা, NH4OH কি? একই কথা। তাহলে NH4OH কয়টা OH- দান করবে? একটা OH- দান করবে, তাই তুল্য সংখ্যা কত হবে? 1। কথা ক্লিয়ার? ওকে ফাইন, কোনো ভেজাল আছে? নাই। এবার আসেন, দেখেন সোডিয়াম কার্বনেট। ভাই এটা তো অ্যাসিড না, এটা তো ক্ষার না, তাহলে আমি কেমনে করব? আচ্ছা দেখি, যখন কোনো লবণ বা অক্সাইডের আপনাকে বলবে, যখন কোনো লবণ বা অক্সাইডের আপনাকে কি বলবে? কি বের করো বলেন তো? এই তুল্য সংখ্যা বের করো, তখন আপনি কি করবেন? ক্যাটায়নের মোট চার্জ কিরকম? দেখেন Na2CO3 তে ক্যাটায়ন কয়টা আছে? 2টা। তাহলে দেখেন 2টা সোডিয়াম প্লাস, খেয়াল করছেন? 2টা সোডিয়াম প্লাস। দেখেন এই যে Na আর 2টা আছে। এখন সোডিয়ামের চার্জ কত? +1, আর আছে কয়টা? 2টা। তাহলে 2Na+। তাহলে সোডিয়াম কার্বনেটের তুল্য সংখ্যা কত? 2 একে 2। 2টা প্লাস, 2টা +1, 2টা +1, এই জন্য 2 একে 2। মনে করেন Fe2O3, তাহলে Fe2O3 দেখেন আয়রন আছে কয়টা? আয়রন আছে 2টা, আর ওর চার্জ কত? ওর চার্জ হচ্ছে 3। দেখেন আয়রনের যোজনী কি? 3 নাই জায়গায়? একজনের যোজনী আরেকজনের নিচে থাকে, একজনের যোজনী কি থাকে? আরেকজনের নিচে থাকে। তাহলে
আয়রন আছে 2টা আর চার্জ কত 3, আয়রন আছে 2টা চার্জ কত 3, তাহলে 3 দুগুণা 6। মনে করেন অ্যালুমিনিয়াম ক্লোরাইড, অ্যালুমিনিয়াম আছে 2টা চার্জ হচ্ছে 3, তাহলে তুল্য সংখ্যা কত হবে 3 দুগুণা 6। আবার ক্যালসিয়াম আছে কিন্তু একটা, খেয়াল করেন ক্যালসিয়াম আছে একটা, বাট ক্যালসিয়ামের চার্জ কত, ক্যালসিয়ামের চার্জ হচ্ছে +2, তাহলে আছে একটা +2, তাহলে তুল্য সংখ্যা কত হবে 2 হবে। তার মানে এই দেখেন কয়টা আছে ইনটু চার্জ কত, এটাই কি আমার টোটাল চার্জ বা তুল্য সংখ্যা। ক্লিয়ার বাবা? আচ্ছা, তাহলে আমাকে একটু তাড়াতাড়ি বলেন তো ই ডান, আমাকে একটু বলেন ই ডান। যেহেতু এগুলো আগে পড়াইছি তাই আমি একটু এই জায়গায় লেখা রাখছি, আপনাকে বুঝাই দিলাম। এখন আপনি আমাকে বলেন যে ভাইয়া ই ডান তাড়াতাড়ি। ওকে, ফার্স্ট এগুলো পড়ানো হয়েছে, আগেই পড়ানো হয়েছে, হ্যাঁ এগুলো আগেই পড়ানো হয়েছে। এগুলো আগে পড়াই ফেলছি, হ্যাঁ। ওকে, এরপর বুঝেন এখন এইটা দিয়ে আসলে কি করব, এটা দিয়ে আসলে কাজটা কি বুঝছেন, এটা দিয়ে আমার কাজটা কি, এটা দিয়ে আমার অনেক কাজ আছে, আমি একটু বুঝাচ্ছি। দেখেন এখন একটু ভালো করে বুঝবেন এই জিনিসটা। আমি সালফিউরিক অ্যাসিড লিখলাম, আমি NaOH লিখলাম, তাহলে ওরা বিক্রিয়া করবে, ওরা বিক্রিয়া করে কি তৈরি করবে আমার, মনে করেন Na2SO4 তৈরি করলো, আর তৈরি করলো হচ্ছে পানি। আমি সমতা করবে এবার, তাহলে সোডিয়াম আছে কয়টা, 2টা আছে, তাই এখানে 2 দিলাম। এবার দেখি বাকি আর কোনো সমতা লাগে কিনা, তারপর হাইড্রোজেন 2টা 4টা হয়ে গেছে, তাইলে এখানে 2 দিলাম। ওকে ফাইন, আমার সমতা হয়ে গেছে। তাহলে একটা এসির একটা ক্ষারের সাথে কি বিক্রিয়া করছে, প্রশমন বিক্রিয়া করছে, শেষ বিক্রিয়া শেষ না, খেলা আছে। একটু ভালো করে তাকান, একটু ভালো করে তাকান, সালফিউরিক অ্যাসিডের আগে কোন সংখ্যা আছে 1, একটু মনোযোগ দিয়ে বুঝেন, একটা জিনিস খেয়াল করে দেখেন, এই 1 আসলে কি, এই 1 আসলে ভাই সালফিউরিক অ্যাসিডের আগে বসছে, তার মানে সালফিউরিক অ্যাসিডের মোল সংখ্যা। বলি ভাইয়া এই 2 আসলে কি, ভাইয়া NaOH এর আগে বসছে, তার মানে NaOH এর মোল সংখ্যা। খুশি? আপনি যা বুঝছেন তা বলছেন, ইয়েস। এবার আমি বলি শুনেন, এই 2 হচ্ছে আসলে এই সালফিউরিক অ্যাসিডের তুল্য সংখ্যা, এই 1 হচ্ছে আসলে এই ক্ষারের তুল্য সংখ্যা। দেখেন দেখেন মিলে কিনা, সালফিউরিক অ্যাসিডের তুল্য সংখ্যা কত, এই সালফিউরিক অ্যাসিডের তুল্য সংখ্যা কত দেখেন 2, NaOH এর তুল্য সংখ্যা কত দেখেন তো 1। ভাইয়া এটা কি আসলে সবসময় সত্যি? সব সময় সত্যি। আসে দেখেন, দেখি 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 আবার আরেকবার মনে করেন আমি এখানে দিলাম HCl, এখানে দিলাম ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড। আপনার সমতা করা লাগবে না, উৎপাদ লেখা লাগবে না, আপনি এমনি বলতে পারবেন। এই দেখেন এই দেখেন এই দেখেন, এদিকে আসেন। ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইডের তুল্য সংখ্যা কত ভাইয়া 2, বসান এই জায়গায় 2 বসান। ভাইয়া HCl এর তুল্য সংখ্যা কত ভাইয়া 1, বসান এই জায়গায়, আগেই বসান, তারপরে আমি বাকিটা দেখি। এবার আসেন দেখি আমরা উৎপাদটা মিলাই, আসেন। তাহলে HCl আর ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড থেকে বিক্রিয়া করলে কি আসবে, ম্যাগনেসিয়াম ক্লোরাইড, আর হচ্ছে কি আমার কি আসবে, পানি আসবে। লবণ আর পানি আসবে না, অ্যাসিড আর ক্ষার বিক্রিয়া করলে কি লবণ আর পানি আসে, একটুক তো জানেন। হ্যাঁ, এবার দেখি মিলছে কিনা। ভাই দেখেন ক্লোরিন 2টা, এই দেখেন ক্লোরিন 2টা পাইছেন, হ্যাঁ ভাই ক্লোরিন 2টা পাইছি। তারপর আর কোন জায়গায় সমতা করতে হবে, 2টা H ভাই এই জায়গায় দিতে হবে, দূর ওইটা তো আমার দেখারই বিষয় না। দেখেন তো এবার বাকিগুলো অটোমেটিক মিলে গেছে কিনা, হ্যাঁ ভাইয়া বাকিগুলো অটোমেটিক মিলে গেছে। দেখেন ভাই বাকি অটোমেটিক মিলে গেছে, মানে আমি যে এই 2টা লিখছি আপনি কি এই জায়গায় হাত দিতে পারবেন না, আপনার ওই সাহস নাই কেন, আরে ভাই আমি আসলটা লিখছি। এবার আসেন আবার 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 একটু চিন্তা করি। মনে করেন ভাই এরকম যে ভাই আমার কাছে আছে সালফিউরিক অ্যাসিড, আমার এইখানে মনে করেন আছে অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড। ভাই এত কিছু দেখার সময় নাই, আপনার উৎপাদ জাহান্নামে যাক। আপনি কি করবেন, এই যে অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড ওর তুল্য সংখ্যা কত 3, এই জায়গায় বসান। সালফিউরিক অ্যাসিডের তুল্য সংখ্যা কত 2, আগে এই জায়গায় বসায় নেন, তারপর আমি দেখতেছি বাকিটা। এবার খেলাটা বুঝেন, দেখি এবার সমতা করে আমরা কি মিলাইতে পারি কিনা, দেখি। সালফিউরিক অ্যাসিড আর অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড লবণ পানি তৈরি করবে, তাহলে অ্যালুমিনিয়াম সালফেট তৈরি করবে, Al2SO4 3।
অ্যালুমিনিয়াম সালফেট, অ্যালুমিনিয়ামের যোজনী 3, সালফেটের যোজনী 2, বাচ্চাকালের জিনিস। আর কি লবণ আর পানি, তাই তো? এবার দেখি আমরা মিলাই দেখি। দেখেন তো অ্যালুমিনিয়াম 2টা, এই যে 2 মিলছে কিনা? হ্যাঁ ভাই মিলছে। দেখেন তো সালফেট 3টা, এই যে 3 মিলছে কিনা? 3টা সালফেট মিলছে কিনা? হ্যাঁ ভাই মিলছে। জোস্ত। তাহলে 3 দুগুণা 6 আর 3 দুগুণা 6। তাহলে এই জায়গায় 3 দিলেই মনে হয় হচ্ছে আমার অক্সিজেনও মিলে যাবে, ওই জায়গায় 3 দিলে আমার অক্সিজেনও মিলে যাবে। যাই হোক, এটা আমার আলোচনার বিষয় না, পানিটা তো আমার আলোচনার বিষয় না। মানে আমি আপনাকে বুঝাইতে চাচ্ছি সবসময় অ্যাসিড আর ক্ষারের বিক্রিয়াটা কেমন হয়। অ্যাসিড আর ক্ষারের বিক্রিয়াটা হয় এরকম, দেখেন একটা অ্যাসিড একটা ক্ষারের সাথে যখন বিক্রিয়া করে তখন এই অ্যাসিডের আগে কি বসে জানেন? এই অ্যাসিডের আগে সবসময় ক্ষারের তুল্য সংখ্যা বসে, ক্ষারের তুল্য সংখ্যাটা বসে। আর এই যে বেস, এই বেজের আগে কি বসে জানেন? এই বেজের আগে সবসময় অ্যাসিডের তুল্য সংখ্যাটা বসে। আমি আপনাকে এতক্ষণ ধরে এই জিনিসটাই বোঝানোর চেষ্টা করে যাচ্ছি। কথা ক্লিয়ার? তার মানে আমি একটা কথা বলতে পারি, কি বলতে পারি বলেন তো? সুন্দর করে লিখে ফেলেন, একদম স্বর্ণাক্ষরে লিখে রাখেন। কি লিখবেন? অ্যাসিড ক্ষারের বিক্রিয়ার সময়, অ্যাসিড ক্ষারের বিক্রিয়ার সময়, বিক্রিয়ার সময় তুল্য সংখ্যার পারস্পরিক এক্সচেঞ্জ হয়। তাহলে অ্যাসিড বেজের বিক্রিয়ার সময় তুল্য সংখ্যার পারস্পরিক এক্সচেঞ্জ হয়। এই একটা জায়গা থেকে আমরা বহুত জায়গায় চলে যেতে পারবো, আপনার কোনো আইডিয়া নাই। আপনি আমাকে একটু বলেন আগে এই বক্সটা আপনি বুঝতে পারছেন কিনা বলেন। ভাইয়া বক্স ডান, তাড়াতাড়ি, বাকিটা আমি দেখতেছি। বলেন বক্স ডান। ওকে, তাড়াতাড়ি। ওকে, তাড়াতাড়ি ভাইয়া, সবাই একটু কথা বললেন। হ্যাঁ, এই জন্যই কিন্তু সবাইরে থাকতে বলছি। আপনাদের সবাইরে কেন থাকতে বলছি? আজকের ক্লাসটা ইম্পর্টেন্ট দেখে থাকতে বলছি। বলেন বুঝছে কিনা? ওকে, আমার মনে হয় বুঝাইতে পারছি। এবার দেখেন, পড়ালেখা তো আসলে শেষ হয় না, পড়ালেখার আসলে শেষ নাই। চিন্তা করে দেখেন, বুঝেন বুঝেন। এই যে আমরা একটা বিক্রিয়া, যে আমরা মনে করেন একটা বিক্রিয়া লিখলাম যে ভাই এখানে একটা অ্যাসিড আছে, এখানে একটা বেজ আছে, এখানে তো লবণ প্লাস পানি তৈরি হবে, সল্ট প্লাস বেস, রাইট? সল্ট প্লাস বেস তৈরি হবে, সল্ট প্লাস পানি, রাইট? ওকে, এটা তো আমরা জানি। আচ্ছা দেখেন, এই অ্যাসিডের আগের সংখ্যাটাকে কি বলা হয় বলেন তো? অ্যাসিডের যে সহগটা, এই জায়গায় যে সংখ্যাটা লিখি, এটাকে আমরা কি বলি বলেন তো? এটাকে আমরা বলি ভাই অ্যাসিডের মোল সংখ্যা, তাই না? অ্যাসিডের মোল সংখ্যা। এই যে বেস, এই বেসটাকে আসলে আমরা কি বলি বলেন তো? বেজের মোল সংখ্যা। কমন সেন্স ভাই। এই আপনি কি এই যে আগে যে সংখ্যাটা বসে, এই সংখ্যাটারে কি বলা হয়? মোল সংখ্যা বলা হয় না? ইয়েস। এই যে আগে যে সংখ্যাটা বসে, এই সংখ্যাটাকে কি বলা হয়? মোল সংখ্যা বলা হয়। ইয়েস। আমরা কিন্তু আপনারা এতক্ষণ ধরে তাই বোঝানোর চেষ্টা করছি ভাই, বিশ্বাস করেন, তাই বোঝানোর চেষ্টা করছি। এটা মোল সংখ্যা, এটা অ্যাসিডের মোল সংখ্যা, ফাইন। এটা বেজের মোল সংখ্যা, ফাইন। বাট এইটাই আসলে কি আমার, এইটাই আমার ক্ষারের তুল্য সংখ্যা, এইটাই কি আমার ক্ষারের অ্যাসিডের তুল্য সংখ্যা। ক্লিয়ার? তার মানে এই যে অ্যাসিডের মোল সংখ্যা যেই কথা, আসলে ক্ষারের তুল্য সংখ্যা এই জায়গায় একই কথা। এই যে ক্ষারের মোল সংখ্যা যেই কথা, অ্যাসিডের তুল্য সংখ্যা আসলে একই কথা। আপনাকে আমি স্টকিওমেট্রি শিখাইছি? হ্যাঁ ভাইয়া শিখাইছেন। স্টকিওমেট্রি শিখাইছি নাকি শিখাই নেই? হ্যাঁ ভাইয়া শিখাইছেন। ওকে, দেখি দেখি, আসেন আসেন আসেন, একটা পরীক্ষা হয়ে যাক। মনে করেন আমি আপনাকে একটা বিক্রিয়া লিখে দিলাম, সালফিউরিক অ্যাসিড H2SO4 প্লাস NaOH। আপনি তো বিক্রিয়াটা করে ফেলতে পারবেন। এই জায়গায় কত বসবে? 2 বসবে। কেমনে বুঝলেন? সালফিউরিক অ্যাসিডের তুল্য সংখ্যা 2 আর NaOH এর তুল্য সংখ্যা কত? 1। ঠিক আছে তো? আচ্ছা, এবার স্টকিওমেট্রি আপনাকে কি বলতে? স্টকিওমেট্রি। ওকে, স্টকিওমেট্রি, 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 স্টকিওমেট্রি আপনাকে কি বলতেছে? স্টকিওমেট্রি আপনাকে বলতেছে, আসেন 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 মিলাই নিই।
যে ভাইয়া সালফিউরিক অ্যাসিডের মোল সংখ্যা ডিভাইডেড বাই ওর সহগ, ওর কি সহগ, এই যে সহগটা, এই যে সহগটা সালফিউরিক অ্যাসিডের মোল সংখ্যা ডিভাইডেড বাই সহগ। ওকে, তারপরে আমরা কি বলতাম যে ভাইয়া NaOH এর মোল সংখ্যা ডিভাইডেড বাই তার সহগ, সহগ। খুশি? হ্যাঁ ভাইয়া খুশি। ঠিক আছে, ফাইন। এখন একটা জিনিস চিন্তা করে দেখেন তো, আমরা এটারে কি ক্রস গুণ করতে পারি না? পারি। তাহলে H2SO4 সালফিউরিক অ্যাসিডের সাথে কত গুণ হবে ভাইয়া? 2 গুণ হবে। কত গুণ হবে ভাইয়া? 2 গুণ হবে। ওই যে মানে ক্রস গুণ আর কি, ক্রস গুণ। আর এই জায়গার সাথে কত গুণ হবে ভাইয়া? 1 গুণ হবে। তাহলে এইবার আপনার কাছে আমার প্রশ্ন, এই যে দেখেন, এই যে দেখেন আমরা যে কামটা করলাম, এই যে একটা ইকুয়েশন বানাই ফেললাম, এটা একটা ইকুয়েশন না, এটা একটা ইকুয়েশন, তাই না? এটা একটা সমীকরণ হয়ে গেছে। সমীকরণে কি হয়েছে খেয়াল করছেন? সমীকরণে সালফিউরিক অ্যাসিডের মোল সংখ্যার সাথে কোন সংখ্যাটা আসছে খেয়াল করেন তো? সালফিউরিক অ্যাসিডের তুল্য সংখ্যা হিসাব করছে, খেয়াল করছেন? ওই যে ক্রস গুণ, কোন ইচ্ছা, এই যে NaOH এর মোল সংখ্যার সাথে ওর তুল্য সংখ্যাটা এসে পড়ছে, খেয়াল করছেন? ইয়েস। তার মানে আমি আপনাকে এইটাই বুঝাইতে চাচ্ছি যে ভাই সমীকরণ কেমন হয়? সমীকরণ হয় এরকম যে E of A N of A, E of B N of B। মানে দেখেন যার যার তুল্য সংখ্যা তার তার সাথে সালফিউরিক অ্যাসিডের মোল সংখ্যা ইনটু সালফিউরিক অ্যাসিডের তুল্য সংখ্যা, সালফিউরিক অ্যাসিডের মোল NaOH এর মোল সংখ্যা ইনটু NaOH এর তুল্য সংখ্যা। ইয়েস। তার মানে এইটা হচ্ছে আসলে ইকুয়েশন। তাহলে সুন্দর করে আবার একটু স্বর্ণাক্ষরে লিখে ফেলেন। কি লিখবেন? যে ভাইয়া ইকুয়েশনের সময়, ইকুয়েশনের সময়, ইকুয়েশনের সময় হিজ ইজ হুজ হুজ, হিজ হিজ হুজ হুজ, হিজ হিজ হুজ হুজ। মানে কি? মানে হচ্ছে যার যার তুল্য সংখ্যা তার তার সাথেই বসে, যার যার তুল্য সংখ্যা তার তার মোল সংখ্যার সাথেই বসে, সংখ্যার সাথেই বসে। মানে কি বুঝাইলাম? খুব খুব ইম্পর্টেন্ট কথা, হ্যাঁ খুবই ইম্পর্টেন্ট কথা, খুবই ইম্পর্টেন্ট কথা, খেয়াল করেন, খুবই ইম্পর্টেন্ট কথা। সেটা হইল, বুঝেন আগে, বুঝেন। বিক্রিয়া করার সময় তুল্য সংখ্যা কিন্তু আরেকজনের কাছে চলে যায়, মানে উল্টায়া যায়, ওরটা ওর কাছে, ওরটা ওর কাছে। বাট ইকুয়েশনের সময় হিজ ইজ হুজুস, যার যার তুল্য সংখ্যা তার তার সাথে। কেমনে আসলো? ওই যে স্টকিওমেট্রি, মানে যখন আমরা হচ্ছে ঐকিক নিয়ম টিয়ম করব তখন আসলে ঘুরে ফিরে কি দেখা যায়? ইকুয়েশন লেখার সময় হিজ ইজ হুজুস মানে যার যার তুল্য সংখ্যা তার তার সাথে। ক্লিয়ার? আমি একটু পরে উদাহরণ দিব, কোনো সমস্যা নেই। আসেন উদাহরণ দিই, দেখেন। পরে আগে বুঝেন, হ্যাঁ আগে বুঝবেন তারপরে কথা বলুন। মনে করেন এই যে সালফিউরিক অ্যাসিড, এই যে NaOH, ওর তুল্য সংখ্যা কত? 2, আর ওর তুল্য সংখ্যা কত? 1। দেখেন বিক্রিয়া লেখার সময় কি হয়েছে? বিক্রিয়া লেখার সময় তুল্য সংখ্যার কি হয়েছে? এক্সচেঞ্জ হয়েছে। বিক্রিয়া লেখার সময় তুল্য সংখ্যার এক্সচেঞ্জ হয়েছে। আচ্ছা, এবার মনে করেন, মনে করেন ওর ভি আছে, ওর এস আছে, ওর ভি আছে, ওর এস নাই, ওর এস বাইর করতে দিছে আপনারে, ওর এস বাইর করতে দিছে আপনারে। আপনি কি করবেন? ধুর, আপনি সূত্র জানেন না। হেই, আপনি সূত্র জানেন না? কি সূত্র জানেন বলেন তো? ইকুয়েশন। কি ইকুয়েশন দেখেন তো? এই যে সালফিউরিক অ্যাসিডের মোল সংখ্যা ইনটু সালফিউরিক অ্যাসিডের তুল্য সংখ্যা কত? 2 ইকুয়াল ক্ষারের মোল সংখ্যা ইনটু ক্ষারের তুল্য সংখ্যা। শেষ ভাইয়া। শেষ হইলো কেমনে? এই এই আপনাকে শিখানো হয়েছে না? এই আপনাকে ছোটবেলায় শিখানো হয়েছে n ইকুয়াল হচ্ছে VS। প্রথম ক্লাস করে আসেন, প্রথম ক্লাসে শিখাই লাইছে n ইকুয়াল VS। তার মানে সালফিউরিক অ্যাসিডের V1 ইন্টু S1 ইকুয়াল 1 ইন্টু V2 ইন্টু S2। তাহলে এখন আমার কি দরকার? এই যে S দরকার, NaOH এর কি দরকার? S2 দরকার। তাহলে S2 ইকুয়াল কি হবে? 2V1S1 বাই 1V2। শেষ, ম্যাথ শেষ, এই যে ম্যাথ শেষ। ক্লিয়ার?
তার মানে দেখেন এই যে আমরা যে V1S1 V2S2 বলি এটাকে আমরা বলি হচ্ছে আয়তন মাত্রিক সমীকরণ, আয়তন মাত্রিক সমীকরণ বা ভলিউমেট্রিক ইকুয়েশন। এখন খেয়াল করেন এই যে আয়তন মাত্রিক সমীকরণটা যে আসলো কেমনে আসছে, ওই যে স্টকিওমেট্রি থেকে। আমরা বারবার তো আর স্টকিওমেট্রি প্রমাণ দেখাবো না, আমরা ডিরেক্ট এই লাইনটা লেখা জানতে হবে। এখন মনে করেন আমাকে এরকম দিল HNO3 প্লাস মনে করেন ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড, হ্যাঁ। এখন ওদের বিক্রিয়া দেওয়া আছে, আমার এখান থেকে একবারে লাইনটা লিখতে হবে। কেমনে একবারে লাইনটা লেখে? ওকে কোনো সমস্যা নেই ভাইয়া। ওকে আমার V1S1 ইকুয়াল ওকে আমার V2S2, ওকে যার যার তুল্য সংখ্যা তার সাথে। ইকুয়েশন মানে কি? যার যার তুল্য সংখ্যা তার সাথে। এই যে নাইট্রিক অ্যাসিডের তুল্য সংখ্যা কত ভাইয়া? 1। ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইডের তুল্য সংখ্যা কত ভাইয়া? 2। শেষ, আমার কাজ শেষ, পড়ালেখা শেষ। তার মানে ভলিউমেট্রিক ইকুয়েশন এক লাইনে লিখতে হবে। এটার জন্য বারবার স্টকিওমেট্রি দিয়ে আসা যাবে না। যেমন এখানে কিন্তু আমরা স্টকিওমেট্রি দিয়ে আইসা একবার দেখাইছি আপনাকে, রাইট? স্টকিওমেট্রি দিয়ে একবার আইসা দেখাইছি, বারবার কিন্তু এই কষ্ট করা যাবে না। আপনাকে ডিরেক্ট এই লাইন লিখতে জানতে হবে। আসেন আরেকটা করি। মনে করেন আপনাকে দিল এরকম যে ভাইয়া সালফিউরিক অ্যাসিড আর দিল মনে করেন হচ্ছে অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড, এই যে বিক্রিয়া হইতেছে। এখন আপনার ডিরেক্ট একটা লাইন লিখতে জানতে হবে। কোন লাইন? যে ভাই এই যে সালফিউরিক অ্যাসিড মানে কি V1S1 ইকুয়াল ক্ষার মানে কি V2S2, ওকে ফাইন। এবার কি করব ভাইয়া? হিজ ইজ হুজুস, যার যার তুল্য সংখ্যা তার সাথে। এই যে সালফিউরিক অ্যাসিডের তুল্য সংখ্যা কত? 2। অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইডের তুল্য সংখ্যা কত ভাইয়া? 3। শেষ, আমার কাজ শেষ। এই যে আমি থেমে গেলাম। ক্লিয়ার বাবা? তাহলে এই যে ভলিউমেট্রিক ইকুয়েশন লিখতে হলে এমনি লিখতে হবে। তাহলে মোরাল অফ দ্য স্টোরি হচ্ছে বিক্রিয়া করার সময় এই পাশেরটা এই পাশে, এই পাশেরটা এই পাশে যায়, বাট ইকুয়েশন লেখার সময় হিজ ইজ হুজুস, যার যারটা তার সাথেই থাকে। ঠিক আছে? তার মানে এইটা একটু সুন্দর করে নোট করে ফেলেন। আমি একটু আরেকবার লিখে দিই। বিক্রিয়ার সময় এক্সচেঞ্জ আর সমীকরণের সময় যার যারটা তার সাথে, হ্যাঁ, যার যারটা তার সাথে, ওকে, যার যারটা তার। ক্লিয়ার বাবা? জিনিসটা হচ্ছে এরকম। এখন আমাকে একটু বলেন তো যে ভাইয়া ভিই ডান, ভলিউমেট্রিক ইকুয়েশন ডান। খুবই ইম্পর্টেন্ট জিনিস ভাই, খুবই ইম্পর্টেন্ট জিনিস। আপনার বুয়েট ভর্তি পরীক্ষায় আসবে, আর একাডেমিক তো আছেই, বৈশা আছেই। একাডেমিকে তো ঘ নাম্বার দিয়েই দিব এই জায়গা থেকে, তাই না? তো একাডেমিকেও আসবে, আর কিসে আসবে বলেন তো? আমার এই জায়গাতেও আসবে। খুবই ইম্পর্টেন্ট আলোচনা, হ্যাঁ। একটু সুন্দর করে বলেন যে ভাইয়া ভিই ডান, তাড়াতাড়ি। অনেক দরকারি আলোচনা বাবা। ডান 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 ভাইয়া, বাকির একটু বললেন, কথা বললেন, হ্যাঁ, বাকির একটু কথা বললেন। কথা না বললে সুন্দর মতো রেকর্ড করে দিব। আপনি খুব ভালো করে আমার চিনেন, কথা না বললে সুন্দর মতো রেকর্ড করে দিব। আচ্ছা, তাহলে ভলিউমেট্রিক ইকুয়েশনের ব্যাপার স্যাপার গেল। এবার তুল্য দ্রবণ, এটা হলো আরেক জিনিস। এটা না পারলে আপনি শেষ, ধ্বংস, আপনি শেষ। তুল্য দ্রবণ, এখন তুল্য দ্রবণটা কি এটা আমরা বুঝি না, বুঝাচ্ছি। দেখেন, প্রথম কথা হচ্ছে আমি আপনার একটা দ্রবণ দিব, আপনি ঘনমাত্রাকে আসলে সেম রাখবেন। কিরকম দেখাই? মনে করেন 10 ml 5 মোলার H2SO4, আর মনে করেন 20 ml, সে হচ্ছে গিয়ে আপনার কত, 20 ml, আর মনে করেন অন্য একটা সংখ্যা ধরেন, অন্য 12-13 একটা, যে কোনো একটা সংখ্যা ধরেন, মনে করেন 12 মোলার NaOH, যে কোনো একটা সংখ্যা, হ্যাঁ, যে কোনো র্যান্ডম সংখ্যা। এখন
আমি ম্যাথ করতে দিব আপনাকে, আমি কি করতে দিব বলেন তো, আমি আপনাকে ম্যাথ করতে দিব, তাই না? বলবো ওদের দুইজনকে নিয়ে তুমি কাজ করো, বলবো ওদের দুইজনের তুমি পিএইচ বাইর করো, বলবো ওদের দুইজনের তুমি প্রকৃতি বাইর করো, যে মিশ্রণের প্রকৃতি মিশ্রণের পিএইচ এগুলো একটু বাইর করো। এখন প্রবলেম হচ্ছে ওদের ঘনমাত্রা কি সেম না, আমি ঘনমাত্রাকে সেম বানায়া তারপরে ম্যাথ করব। কি বলছে আরেকবার, ঘনমাত্রাকে সেম বানায়া ম্যাথ করতে হবে। একটু সুন্দর করে লিখে ফেলেন, কি লিখবেন, ঘনমাত্রাকে সেম বানানোর পরে ম্যাথ করতে হবে, ঘনমাত্রাকে সেম বানিয়ে ম্যাথ করতে হবে, সেম বানিয়ে ম্যাথ করতে হবে, ঘনমাত্রাকে সেম বানিয়ে ম্যাথ করতে হবে, ঘনমাত্রাকে সেম বানিয়ে ম্যাথ করতে হবে। এখন ভাইয়া ঘনমাত্রা তো সেম না, এখন আমি কি করতে পারি, আমি কি করতে পারি, কোনো সমস্যা নাই, আসেন আমি ঘনমাত্রাকে সেম বানাবো তুল্য দ্রবণের মাধ্যমে। এখন এই জায়গায় আমি এমন একটা জিনিস লিখবো যাতে করে ও চেঞ্জ না হয়। দেখেন তুল্য দ্রবণ মানে এমন দুইটা দ্রবণের মোল সংখ্যা সেম হইতে হবে, দুইটা দ্রবণের মোল সংখ্যা সেম হতে হবে, হ্যাঁ মোল সংখ্যা সেম হতে হবে, সেম হতে হবে। এখন কথা হচ্ছে আমি মোল সংখ্যা সেম রাখবো কেমনে? ওকে ভাইয়া ওদের মোল সংখ্যা কত, 50। এই ভাই দেখ তুই ওর কথা চিন্তা করিস না, এই ওবাদ ওবাদ, এই কি হলো, এই যে ওবাদ, হ্যাঁ ওবাদ, ও ভুইল্লা যা, ওরে ভুইল্লা যা, ওরে ভুইল্লা যা, আমি ওর দিকে তাকা, শুধু ওর দিকে তাকাবি। এখন চিন্তা কর ওর মোল সংখ্যা কত ভাইয়া, ওর মোল সংখ্যা হচ্ছে ভি ইন্টু এস, মানে 10 ইন্টু 50, 10 ইন্টু 5 মানে 50। ভাইয়া আপনি তো লিটারে নেন নাই, আরে আমি তো অনেক বড় অন্যায় করে ফেলছি, না কোনো সমস্যা নাই, লিটারে নিতে হবে না। দেখ এটা যদি ভি লিটারে নেস তাহলে মোল বের হবে, যদি ভি লিটারে না নেস তাহলে এটা কি বের হবে, মিলিমোল, সমস্যা তো নাই। আরে বেরোক না, মিলিমোলই বেরোক, আমার সমস্যা নাই, একটা বাইরে লিখেছি। যাই হোক, তাহলে 10 আর 1 আমি গুণ করছি, তাহলে কি বাইরে হয়েছে 50 মিলিমোল, হ্যাঁ তাহলে 10 আর 5 গুণ করলে কি হয়েছে 50 মিলিমোল। তাহলে আমি এই সাইডেও 50 মিলিমোল বানাইতে হবে, কেমনে, কোনো সমস্যা নেই। দেখ এবার 50-এর নামতা পর, 50-এর নামতা যেমনে 50 বানাইতে পারস, 25 ইন্টু 2 কোনো সমস্যা নাই, 25 ইন্টু 2 কোনো সমস্যা আছে না, তারপরে 50 একে 50 কোনো সমস্যা আছে না, কোনো সমস্যা নাই। তাহলে আমরা একটা কাজ করব, আমরা ইচ্ছা করে এখানে লিখব 50 ml 1 মোলার সালফিউরিক অ্যাসিড। তাহলে কি হইল, দেখ এই জায়গায় মূল সংখ্যা কত হয়েছে, দেখেন তো এই জায়গায় মূল সংখ্যা কত হয়েছে, ভি ইন্টু এস না, মানে কি 50 একে 50, 50 মিলিমোল। ওকে মিলি কেন, কারণ এই জায়গায় আমরা আয়তনটাকে লিটারে কনসিডার করি নাই, এজন্য মিলিমোল। হ্যাঁ যদি আয়তনটাকে লিটারে নিতাম তাহলে মোল আসতো, আমার সমস্যা নেই, ওইটা জরুরি না আমার জন্য। আচ্ছা এখন কথা হইছে এই দুইটা দ্রবণকে তুল্য দ্রবণ বলা হয়, এই দুইটা দ্রবণকে তুল্য দ্রবণ বলা হয় কেন, কারণ এদের মোল সংখ্যা কি সেম, এদের কি মোল সংখ্যা সেম। আচ্ছা ভাইয়া তাহলে আমি তো এইটাকে এইভাবেও লিখতে পারতাম, আমি এটাকে এইভাবেও লিখতে পারতাম, দেখেন আমরা এটাকে কিভাবে লিখতে পারতাম, 25 ml 2 মোলার সালফিউরিক অ্যাসিড, 25 ml 2 মোলার সালফিউরিক অ্যাসিড এইভাবে লিখতে পারতাম, হ্যাঁ পারতাম। এইটাও কারেক্ট, এইটাও কারেক্ট। আমরা সব সময় উপরেরটা লিখবো নিচেটা লিখবো না, কেন, আরে ভাই আমার সুবিধার্থে, কেন আমার সুবিধার্থে, অ্যাসিড এটা কি শুধু অ্যাসিড না, ক্ষার আছে না, সামনে আরেকটা ক্ষার আছে না, ওরে নিয়ে কাজ করতে হবে না, বুঝছেন আপনি জিনিসটা, ওরে নিয়ে তোমার কাজ করতে হবে, আমার তো শুধু অ্যাসিড নিয়ে কাজ করলে হবে না, আমার তো ক্ষারও আছে এখানে, আমার তো দিব মিশ্রণ, অ্যাসিড আর ক্ষারের মিশ্রণ দিবে আমাকে, শুধু অ্যাসিড দিবে না বা শুধু ক্ষার দিবে না, তাই না? তাহলে যেহেতু আমার ক্ষার নিয়েও হিসাব করতে হবে, তাই আমরা সবসময় উপরেরটার দিকে যাব। তাহলে কি হইল, আমি 10 ml 5 মোলার সালফিউরিক অ্যাসিডের কি লিখলাম, 50 ml 1 মোলার সালফিউরিক অ্যাসিড লিখলাম, তাহলে এটা তুল্য দ্রবণ হইছে, কারণ কি ওদের মোল সংখ্যা সেম। 25 আর 2 এটা দিলেও হবে, কিন্তু আমরা এটা দিব না, কেন দিব না, কারণ যেহেতু আমরা মিশ্রণ নিয়ে কাজ করব তাই আমরা রিস্ক নিব না, আমরা সেফ খেলা খেলবো, আমরা কি খেলবো, সেফ খেলবো। ওকে আচ্ছা ফাইন, এখন একটু বুঝার বিষয় আছে। তাহলে 50 ml 1 মোলার তো লিখলাম, মাঝখানে 3টা দাগ কেন, তুল্য মানে কি একই রকম জিনিস, অভেদক, ওই যে আমরা ছোটবেলায় আংশিক ভগ্নাংশের ম্যাথ করতাম না হায়ার ম্যাথে, ওইখানে কিন্তু এই যে অভেদক চিহ্ন থাকতো, তিনটা। তো তুল্য মানে কি এইটা যেই কথা এইটা একই কথা, মানে জিনিসটা খেয়াল করেন,
এ প্লাস বি হোল স্কোয়ার, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। মানে কি আসলে এটা যেই কথা এটা একই কথা, তাই এখানে আপনি এই চিহ্নটা দিতে পারবেন। ওকে, মানে এরা তুল্য বা এরা হচ্ছে কি অভেদক, রাইট? তো এটা আপনি দিতে পারবেন। তো এই জন্য আমরা তুল্য চিহ্ন ইউজ করি, কি তুল্য চিহ্ন ইউজ করি হচ্ছে আমার 3টা দাগ দিয়ে। তো এবার আসেন এটার হিসাবটা দেখি একটু, হ্যাঁ এবার একটু এটার হিসাবটা দেখি। এখন আমি ওরে নিয়ে কাজ করব। তাহলে দেখেন 20 আর 12 ওর মূল সংখ্যা কত দেখেন তো, 20 আর 12 কত হয়? 20 আর 12 হচ্ছে 12 দুগুণা 24, 240, 240 মোল মানে মিলিমোল হোয়াট এভার। এখন আমি ওর তুল্য দ্রবণ বানাবো ভাই, 240 অনেকভাবে বানানো যায়, অনেকভাবে বানানো যায়, রাইট? 240কে আমি অনেকভাবে বানাইতে পারবো। 80 ইন্টু 3 দিলেও তো 240, রাইট? 80 ইন্টু 3 240 হয়েছে না? ওকে, কিন্তু আমরা ওইটা করব না। আমরা কি করব? আমরা করব 240 একে 240। দেখেন এটাও কিন্তু পসিবল। দেখেন 80 ml আর 3 মোলার, 3 8টা 24 না, 3 8টা 240, তাই তো? তার মানে 3 80-তে 240। তাহলে উপরেরটাও কারেক্ট, নিচেরটাও কারেক্ট, কিন্তু আমরা নিচেরটা দিব না। কেন দিব না? আমরা উপরেরটা কেন রাখবো? একটু ভালো করে তাকায় দেখেন, একটু ভালো করে তাকায় দেখেন। এই জায়গায় কি 1 মোলার, এই জায়গায় কি 1 মোলার। বলছিলাম ঘনমাত্রাকে সেম বানায়া ম্যাথ করতে হবে। ইয়েস, ঘনমাত্রা এখন সেম। তার মানে আপনাকে প্রশ্নে দিছে কিন্তু এই দুইটা জিনিস, প্রশ্নে দিছে কিন্তু এই দুইটা জিনিস। প্রশ্নে দিছে কি? প্রশ্নে দিছে এই দুইটা জিনিস। আমরা এই দুইটা জিনিসকে কনভার্ট করলাম এই দুইটা জিনিসে, কনভার্ট করলাম এই দুইটা জিনিসে। কনভার্ট করে কি হইছে? আমরা ঘনমাত্রাকে সেম বানায় নিছি। এখন আমরা ম্যাথ করতে পারবো, এখন আমরা ম্যাথ করার জন্য প্রিপেয়ার, এখন আমরা ম্যাথ করার জন্য প্রিপেয়ার। কনসেপ্ট ক্লিয়ার? আমাকে একটু বলেন যে ভাইয়া তুল্য দ্রবণ বুঝছি কিনা। দরকার হলে আরো একটা করি, হ্যাঁ আরো একটা করি, হ্যাঁ আরো একটা করি, তাহলে আরো 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 ক্লিয়ার বুঝবেন, আরো ক্লিয়ার বুঝবেন। যে কোনো একটা সংখ্যা নেন র্যান্ডম, মনে করেন 25 ml 3 মোলার সালফিউরিক, মনে করেন HCl এ নিছেন আপনি, কোনো সমস্যা নেই HCl। আবার নিছেন মনে করেন এই জায়গায় নিছেন 10 ml মনে করেন 4 মোলার HCl NaOH, কোনো সমস্যা নেই, নিছেন। এখন আপনারে কিন্তু প্রশ্নের ভিতরে এই দুইটা জিনিস দিয়ে দিছে। বলছে কি মিশ্রণের পিএইচ বাইর করো, বলছে কি মিশ্রণের প্রকৃতি বাইর করো। এখন আমরা ম্যাথ করতে গেলে কি করতে হবে? ঘনমাত্রাকে সেম রাখতে হবে। এই ঘনমাত্রাকে সেম রাখার উদ্দেশ্যে আমরা তুল্য দ্রবণ নিয়ে কাজ করব। কি বলছি? ঘনমাত্রাকে সেম রাখার উদ্দেশ্যে আমরা তুল্য দ্রবণ নিয়ে কাজ করব। ক্লিয়ার? ওকে, তাহলে এখন আমরা তুল্য দ্রবণটা বানাবো কেমনে? তুল্য দ্রবণটা বানাবো কেমনে? হাউ? তুল্য দ্রবণটা বানাবো কেমনে? ওকে ফাইন, দেখো 25 আর 3, 25 আর 3 মানে কি 75। 25 আর 3 গুণ করলে কত হয়? 75 হয়। কি হয়? 75 হয়, রাইট? 75। তাহলে আমরা একটা কাজ করব, 75 একে 75, এই যে 75 একে 75 লিখে ফেলছি। আবার 10 আর 4 গুণ করলে কত হয়? 40। তাহলে 40 আমরা ইচ্ছা করে এখানে কি লিখবো? আমরা ইচ্ছা করে এখানে লিখবো 40 ml, 40 একে 40, 40 একে 40। দেখেন 10 ml 4 মোলার, তাহলে 40, 40 একে 40, 40 একে 40, 40 এই জায়গায় কি আসে? 10 ইন্টু 4 40, আর এখানে কি আসে? 40 একে 40, 25 3 75। আমরা কি করছি? 75 একে 75। তার মানে আসলে আমরা কি করলাম? জোর কইরা ঘনমাত্রাকে সেম বানাই দিলাম, জোর কইরা ঘনমাত্রাকে সেম বানাই দিলাম, জোর করে ঘনমাত্রাকে সেম বানাই দিলাম। এইটাকেই আমরা বলতেছি আসলে তুল্য দ্রবণ। এই উপরেরটা তুল্য দ্রবণ কোনটা? এইটা। নিচেরটার তুল্য দ্রবণ কোনটা? এইটা। এখন প্রশ্নে যদি খেয়াল করেন, প্রশ্নে যদি ঘনমাত্রা সেম কইরা দেয়, মনে করেন এরকম দিল 5 ml, সরি 5 ml 0.1 মোলার HCl, আর দিল 10 ml 0.1 মোলার NaOH, এটা দিল, খেয়াল করেন এটা দিল। এখন ভাইয়া কি করব? এখন কথা হইল তুমি এইভাবেও করতে পারো, তুমি এটারে তুল্য দ্রবণ বানায়া, মানে ওই যে 1 মোলার 1 মোলার বানায়া, মানে এই যে 1 মোলার 1 মোলার। তাহলে দেখো 5 আর 0.1 গুণ করলে কত হবে? 1/10, মানে হাফ। 5 আর 1/10, 1/10 না, 0.1 মানে কি 1/10, হাফ। তাহলে 0.5 মোল 1 মোল, সরি ml 1 মোলার
আবার 10 ইন্টু 1/10 মানে কি 1 ml 1 মোলার। তার মানে কি তুমি এটা দিয়েও ম্যাথ করতে পারবা, তুমি এটা দিয়েও কি ম্যাথ করতে পারবা, এটা দিয়েও ম্যাথ করতে পারবা, এটা দিয়েও ম্যাথ করতে পারবা, তোমার উপর। বাট যদি ঘনমাত্রা সেম না দিয়া দেয় তখন তোমাকে তুল্য দ্রবণে নিয়ে তারপরে ম্যাথ করতে হবে। ভাইয়া তুল্য দ্রবণ ছাড়া কি ম্যাথের আর কোনো ওয়ে নাই? হ্যাঁ আছে, মোল সংখ্যা দিয়ে করতে পারো। ভাইয়া গ্রামে নিয়ে করতে পারো, বহুত ওয়ে আছে। কারণ গ্রামে নেওয়া ভেজাইল্লা, তারপরে তোমার মোল সংখ্যা নেওয়া ভেজাইল্লা, কেন ওইগুলো 9-10-এর পোলাপাইন করে। তুমি স্মার্টলি ডিল করবা, এইভাবে করলে তোমার অ্যাডমিশনেও সুবিধা আছে। এই জন্য এইভাবে শিখো, অ্যাডমিশনেও খুব কাজে লাগবে, খুব ফাস্ট হয়ে যাবে জিনিসগুলো, বুঝছো? তো এই জন্য তুল্য দ্রবণটা শিখতে হবে। আমাকে একটু বলো আগে তুল্য দ্রবণটা তুমি বুঝছো কিনা, তুল্য দ্রবণের কনসেপ্ট তুমি ধরতে পারছো কিনা, বলো তাড়াতাড়ি, খুব ইম্পর্টেন্ট জিনিস, তাড়াতাড়ি বলো। ডান বাবা, ডান। এখন খেয়াল করেন, এখানে আরো কিছু পড়াশোনা আছে। তুল্য দ্রবণের আরেকটা ভাইটাল কনসেপ্ট দেখছেন, এখনো ম্যাথে হাতি দিতে পারি নাই, কনসেপ্ট শিখে ম্যাথে এখনো হাতি দিতে পারি নাই। আরেকটা ভাইটাল কনসেপ্ট, একাধিক একাধিক অ্যাসিড বা একাধিক বেস থাকলে কি হবে? একাধিক অ্যাসিড বা একাধিক বেস থাকলে কি করব, তখন কি করব? একাধিক অ্যাসিড বা একাধিক বেস থাকলে তখন কি হবে? লেটস টেক এ এক্সাম্পল। এখন দেখেন, মনে করেন আপনার কাছে আছে 10 ml 2 মোলার H2SO4, আবার মনে করেন আছে আপনার কাছে 20 ml 3 মোলার HCl আছে, আবার মনে করেন 10 ml, আচ্ছা মনে করেন হচ্ছে 5 ml 4 মোলার NaOH। মানে ভাইয়া তিনটা কেন? দেখেন তিনটা কেন আমি বলি শুনেন, যে দেখেন এই যে দেখেন এখানে কি আছে, অ্যাসিড প্লাস বেস, ওদেরকে বিক্রিয়া দিলাম, প্রশমন বিক্রিয়া দিলাম, পূর্ণ প্রশমিত হয় নাই। অনেকগুলো ম্যাথ দেখছেন এরকম ভাষা থাকে যে পূর্ণ প্রশমিত হয় নাই। এরা কি হয় নাই বলেন তো? পূর্ণ প্রশমিত হয় নাই। মনে করেন ওদেরকে দেওয়ার পরে জিনিসটা কি আছে বলেন তো? জিনিসটা আছে কি, মনে করেন হচ্ছে বেসিক, ঠিক আছে? মানে কি, মনে করেন হলো গিয়া 1 গ্লাস নিছেন অ্যাসিড আর 1 বালতি নিছেন ক্ষার, তাহলে বিক্রিয়া টিক্রিয়া করে কি থাকবো বলেন তো? ক্ষার থাকবো, তাই না? অ্যাসিড 1 গ্লাস নিছেন আর 1 বালতি নিছেন ক্ষার, তাহলে অ্যাসিড আর ক্ষার এরা মিল্লা ঝিল্লা যাই বানাক, বেস তো অনেক বেশি, ক্ষার তো অনেক বেশি নিছেন, তাইলে ক্ষার থাইকা যাইব, তার মানে জিনিসটা বেসিক, তাই তো? এখন আমি বললাম কি, পূর্ণ প্রশমনের জন্য, মানে এটা কি আছে, বেসিক আছে, তাহলে পূর্ণ প্রশমনের জন্য আবার ঢাললাম কি, আবার অ্যাসিড ঢাললাম, আবার অ্যাসিড। পূর্ণ প্রশমনের জন্য আবার কি ঢালতে হবে? অ্যাসিডই তো ঢালতে হবে রে ভাই, এই এটা বেসিক না? তাহলে যদি আমি প্রশমিত করে ফেলতে চাই, নিউট্রাল বানাই ফেলতে চাই, বেসিকের ভিতরে কি ঢাললে আপনি নিউট্রাল বানাইতে পারবেন? অ্যাসিড ঢাললে। তাহলে পূর্ণ প্রশমনের জন্য আবার কি ঢাললাম? আবার অ্যাসিড ঢাললাম। ক্লিয়ার? তাহলে এখন দেখেন, আগের অ্যাসিডটা ছিল অ্যাসিড 1, পরের অ্যাসিডটা কি, অ্যাসিড 2। এখন এই অ্যাসিড মনে করেন ছিল সালফিউরিক অ্যাসিড, এখন এই অ্যাসিড মনে করেন HCl, হতেই পারে, হতেই পারে। এই অ্যাসিড কি, এই অ্যাসিড হচ্ছে আমার সালফিউরিক অ্যাসিড, এই অ্যাসিড কি, এই অ্যাসিড হচ্ছে আমার H2SO4 HCl, এই অ্যাসিড হচ্ছে আমার HCl আর এই অ্যাসিড হচ্ছে আমার H2SO4, এই অ্যাসিড হচ্ছে আমার HCl আর এই অ্যাসিড হচ্ছে আমার H2SO4।
এই এসিড আমার HCl, এই এসিড হচ্ছে আমার H2SO4। ক্লিয়ার? ওকে, তাহলে এখন আমি কেমনি হিসাব করব? দেখেন ভাই, বাসের সাথে বাস যোগ দেওয়া যায়, বাসের সাথে কি আপনি ট্রাক যোগ দিতে পারবেন? পারবেন না। H2SO4 এর সাথে আপনি H2SO4ই যোগ দিতে পারবেন, HCl এর সাথে HCl-ই যোগ দিতে পারবেন। তাহলে ওদের মধ্যে মিলটা কোন জায়গায়? ওদের মধ্যে মিলটা হচ্ছে দুইজনই H+ দিবে, দুইজনই কি দিবে? H+ দিবে, দুইজনই H+ দিবে, রাইট? তার মানে এখন আপনি কেমনি হিসাবটা করবেন? এখন আপনি হিসাব করবেন H2SO4 কতটুক H+ দিচ্ছে আর HCl আমার কতটুকু H+ দিচ্ছে। তাহলে যখন আমরা H+ এর কাছে চলে যাইতে পারবো তখন আমাদের হিসাবটা সুবিধা হবে, তখন আমরা দুইটা জিনিসকে কি করতে পারবো? যোগ দিতে পারবো। তখন আপনি দুইটা জিনিসটা কি করতে পারবেন? যোগ দিতে পারবেন। ক্লিয়ার? এর বাদে কি আপনি সালফিউরিক অ্যাসিডের সাথে HCl যোগ দিতে পারবেন? পারবেন না। তো এই জন্য আমাদের এই থিওরিটাও একটু জানতে হবে যে ভাইয়া যদি একাধিক অ্যাসিড বা একাধিক ক্ষার থাকে তখন আসলে আমাদের খেলাটা কীরকম হবে, তখন আমাদের কি হবে, খেলাটা কীরকম হবে। ওকে, তো আসেন আমরা ট্রাই করি, এই জিনিসটা নিয়ে আসলে ট্রাই করবো। হ্যাঁ, এই জিনিসটাই আসলে একটু ট্রাই করবো, আসেন। আচ্ছা, এখন দেখেন, সেটা হইল আমরা একটু আগে একজনকে নিয়ে কাজ করি। হ্যাঁ, আগে একজনকে নিয়ে কাজ করি, আগে একজনকে নিয়ে কাজ করি। তাহলে 10 ml 2 মোলার H2SO4, ওর থেকে আপনি কি পাবেন বলেন তো ভাইয়া? তুল্য দ্রবণ বানাইতে পারবো। ওকে, বানাই। 10 দুগুণা 20, 20 ml 1 মোলার সালফিউরিক অ্যাসিড। ওকে, ফাইন। এখন কি করব? শেষ তো? হ্যাঁ, শেষ। ভাইয়া আমি এই লাইনটাকে কি আরেকভাবে লিখতে পারি? কিরকম ভাবে ভাই? আপনি আবার কি চাচ্ছেন? আপনি এত কিছু কেন চান? 20 ml 1 মোলার 2টা H+ লিখতে পারবো? পারবেন, অবশ্যই পারবেন। 20 ml H2SO4 মানে 2টা H+ না, H2SO4 কয়টা H+ দিবে ভাই? 2টা H+। আচ্ছা, ঠিক আছে, খুশি? আপনিও খুশি, আমিও খুশি। এখন একটু চিন্তা করেন, ওরে নিয়ে আরেকটা লাইন আমি লিখবো। 20 ml 3 মোলার HCl মানে কি ভাইয়া? 20 3 20 60, তাহলে এটা মানে কি? শেষ। 60 ml 1 মোলার একটা H+। প্রবলেম কোন জায়গায়? প্রবলেম আছে। প্রবলেম হচ্ছে আমি 2টা H+কে একটা H+ সাথে যোগ দিতে পারবো না। আমি 2টা H+কে একটা H+এর সাথে যোগ দিতে পারবো না। তাহলে আমার কি করা লাগবে? আমার 2টা H+কে একটা H+ কনসিডার করতে হবে। এখন একটা H+ কেমনে কনসিডার করব? এটাই আসলে পড়া, এটা শিখে ফেলেন, আপনার কাজ শেষ। তাহলে 20 ml 1 মোলার 2টা H+, 20 ml 1 মোলার 2টা H+। এখন আমি ওরে কেমনে একটা H+ বানাবো, এইটা হচ্ছে আমার সবচাইতে বড় চ্যালেঞ্জ, তাই তো? আচ্ছা, ইজি করে দিই, ভালো করে এই যে কলমের দিকে তাকায়েন, কলমের দিকে তাকায়েন, হ্যাঁ কলমের দিকে তাকায়েন। এই যে 2টা H+কে আমি ইচ্ছা করে কি লিখলাম? একটা H+ লিখলাম। 2টা H+কে আমি ইচ্ছা করে কি লিখছি? একটা H+ লিখছি। 2টা H+কে আমি ইচ্ছা করে কি লিখছি? একটা H+ লিখছি। ক্লিয়ার? 2টা H+কে আমি ইচ্ছা করে একটা H+ লিখছি। ওকে, এরপরে তাহলে 2 সংখ্যাটা গেল কই? 2 এর ভিতরে গুণ করে দিবেন, শেষ। 2 এর ভিতরে গুণ করে দিবেন। এই যে এই যে এই যে এই যে ভালো করে তাকান, 2 এর ভিতরে গুণ করে দিছি, 2 এর ভিতরে কি করে দিছি? গুণ করে দিছি, শেষ, আপনার কাজ শেষ। এই 2টারে ভিতরে না গুণ করে দিছি, 20 দুগুণা 40 লিখছি আর একটা H+ বানাইছি। উদ্দেশ্যটা কি? আমার উদ্দেশ্যটা কি? উদ্দেশ্য হচ্ছে আমি যাতে এখন 2টারে একসাথে যোগ মেরে দিতে পারি। দেখেন, সালফিউরিক অ্যাসিড HCl, এখন কি আর আমার ওটা দেখার দরকার আছে? তাহলে আমি এখন কি বলতে পারি বলেন তো? আমার এখানে টোটাল মানে টোটাল অ্যাসিড, আমি বলবো কি ভাইয়া টোটাল অ্যাসিড কি আছে বলো তো? এই তোমার কাছে টোটাল অ্যাসিড কি আছে? টোটাল অ্যাসিড কি আছে তুমি আমাকে বলবা ভাইয়া? 40 আর 60 মানে 100 ml 1 মোলার
একটা H প্লাস, শেষ ভাই। এই যে আমার অ্যাসিড শেষ। এই দেখো, এইটা আমার ফাইনাল লাইন, এটা আমার ফাইনাল লাইন। ক্লিয়ার? তাহলে 40 ml 60 মোলার, 100 ml, তারপরে 1 মোলার 1 মোলার মানে কিন্তু 2 মোলার হয় না, 1 H প্লাস 1 H প্লাস, শেষ। এখন তুমি এইটারে কি করতে পারবা, এই দুইটা লাইনরে কি করতে পারবা, যোগ করতে পারবা। তাইলে যদি একাধিক অ্যাসিড থাকে তখন আমরা এই ফর্মুলাটা অ্যাপ্লাই করব। এই সিস্টেমটা একটু অ্যাপ্লাই করা জানতে হবে। ভাইয়া 1 মোলার আর 1 মোলার যোগ করলে 2 মোলার কেন হয় না? এই দেখ, মনে কর আমি একটা বালতিতে, রোজার মাসে এরকম দেখা যায়, একটা বালতিতে শরবত গুলাইছি। কি গুলাইছি বলেন তো? শরবত গুলাইছি, শরবত গুলাইছি। এখন ওই শরবত থেকে যে গ্লাসে যে আমি ঢালতেছি, গ্লাসে যে আমি কি করতেছি বলেন তো, শরবতটা নিলাম, দুইটার ঘনমাত্রা কি আলাদা হয়ে গেছে? না। ওইটার যে টেস্ট, এটার তো একই টেস্ট। ওইটার টেস্ট যেরকম হবে এটার টেস্ট একই রকম হবে, রাইট? তাই ঘনমাত্রা কি না আলাদা না। আর ঘনমাত্রা তো আমি সেম বানানোর জন্যই তুল্য দ্রবণ আনছি, তাই না? তাহলে ঘনমাত্রা যোগ হবে কেমনে, তাই না? তো 1 আর 1 মিললে কিন্তু আবার 2 ml বানাই দিয়েন না, 2 মোলার বানাই দিয়েন না। তো এইটাই হচ্ছে আমার টোটাল অ্যাসিড। এখন আমাকে একটু বলেন যে ভাইয়া কনসেপ্টটা ধরতে পারছেন কিনা, বলেন কনসেপ্টটা বুঝতে পারছেন কিনা, বলেন কনসেপ্টটা ধরতে পারছি কিনা, তাড়াতাড়ি। খুবই ইম্পর্টেন্ট আলোচনা ভাই, খুবই ইম্পর্টেন্ট জিনিসটা বাবা। তাড়াতাড়ি। ওকে, ডান। এখন খেয়াল করি, হ্যাঁ এখন খেয়াল করি আরেকটা ছোট্ট জিনিস একটু বলি। মনে করেন এটা আপনাদের পড়াইছি, রাসায়নিক পরিবর্তনে পড়াইছি, তারপর একটু বলি। এখন আপনাকে একটা লবণ দেওয়া আছে বা একটা অক্সাইড দেওয়া আছে, একটা লবণ বা অক্সাইড। মনে করেন দেওয়া আছে সোডিয়াম কার্বনেট, বা মনে করেন দেওয়া আছে ক্যালসিয়াম কার্বনেট, বা মনে করেন দেওয়া আছে হচ্ছে ম্যাগনেসিয়াম কার্বনেট। আচ্ছা, এইগুলাই পরীক্ষায় বেশি দেয়। পরীক্ষায় বেশি দেয় বলতে কি, অ্যাডমিশনে দেয় আর কি, বুঝছেন? অ্যাডমিশনে দেয় একাডেমিক কোন বোর্ডগুলোতে দেয়। কিছু বোর্ড আছে না যে হচ্ছে খুব ভালো, মানে স্টুডেন্টরা না অ্যান্সার করতে পারলেই হ্যাগোর ভাল লাগে, স্টুডেন্টরা যাতে দীক্ষাই কঠিন মনে করে, এটা মনে করলেই মনে করেন এদের একটা ভাব বাইরা যায় যে এই আমি প্রশ্ন করলাম, স্টুডেন্টরা দেখলেই যাতে মনে হয় আল্লাহ প্রশ্নটা অনেক কঠিন, একটা ব্যাপার স্যাপার আছে না। তো ওই যে এরকম ভাব, যেমন মনে করেন আগে আমরা যখন অফলাইনে পড়াইতাম, ছোটোবেলার কাহিনী, আমরা ইচ্ছা করে 2-1টা প্রশ্ন এরকম রাখতাম যাতে করে দেখ আরে ভাই প্রশ্নটা তো অনেক কঠিন হয়েছে। তো এরকম কিছু বোর্ড আছে, নাম নিতেই হয় যাদের, যশোর বোর্ড, কুমিল্লা বোর্ড। আগে ঢাকা বোর্ড এমন করতো না, এখন মাঝে মাঝে ঢাকা বোর্ডও এরকম চেহারা পাল্টায় ফেলে, হুট করে চেহারা পাল্টায় ফেলে, ঠিক আছে? মানে ভাবেন একরকম করে ফেলে আরেক রকম। তো তারা মাঝে মাঝে আপনাকে এরকম দুষ্টামি করবে আপনার সাথে। কিরকম দেখেন, আপনারে ওই যে বললাম না পূর্ণ প্রশমন সালফিউরিক অ্যাসিড প্লাস NaOH দিল, ভালো ভালো কিন্তু ছিল। এই দেখেন পুরো প্রশ্নটা সুন্দর ছিল, হুট কইরা দিছে পুরনো প্রশমনের জন্য সোডিয়াম কার্বনেট ঢেলা দিলাম। কি একটা মজা পাইছে উনি, রাইট? কি একটা মজা পেয়ে গেছে, পুরনো প্রশমনের জন্য সোডিয়াম কার্বনেট ঢেলা দিছে, পুরনো প্রশমনের জন্য সোডিয়াম কার্বনেট ঢেলা দিছে। এখন কথা হচ্ছে সোডিয়াম কার্বনেটটা কি আমার অ্যাসিড নাকি ক্ষার? এটা তো গ্যাঞ্জাম। কেন গ্যাঞ্জাম? কারণ এটা আপনার পরিচিত অ্যাসিডও না, এটা আপনার পরিচিত ক্ষারও না। এটা কি? এটা একটা লবণ, কার্বনেট কি একটা লবণ।
এখন ও কি ক্ষারীয় নাকি অ্যাসিডীয়? লবণ কিন্তু দুই, যেমন দেখেন আমি আর আপনি কেমনে আসছি, বাবা আর মা থেকে আসছি, তাই না? তো একটা লবণ কেমনে আসে? লবণ কিন্তু অ্যাসিড আর ক্ষার থেকে আসে। এখন পোলা মাইয়া দেখতে কেমন হইছে এটা ডিপেন্ড করবে জিনের উপর, তাই না? বাপের মতো হইছে না মায়ের মতো হইছে। তো এই লবণটা আসলে কেমন হইছে ডিপেন্ড করবে ও যে অ্যাসিড বা ক্ষার থেকে আসছে, অ্যাসিড আর ক্ষার থেকে আসছে, ওদের ভিতরে কেডা স্ট্রং ছিল। যে স্ট্রং থাকবে তার মতো হবে হচ্ছে লবণটা, বুঝছেন? এখন আসেন আমরা একটু আলোচনা করি যে ও আসলে কি ক্ষার নাকি অ্যাসিড। ও কি ক্ষার নাকি অ্যাসিড এটা একটু আলোচনা করি আসেন। তাহলে এই যে সরি Na2CO3 হবে, হ্যাঁ Na2CO3, যাই হোক, এই যে Na2CO3 ও আসছে কার কার থেকে? ওর বাপ মারে আগে চিনে নিতে হবে, বুঝছেন? ওর বাপ মারে একটু জানতে হবে ওর বাপ মা কেডা, ও আইলো কোন জায়গা থেকে, ওর বাপ মাটা কে। এই সোডিয়ামের বাপ মা মানে সোডিয়াম কার্বনেট আর কি, তো ওদের বাপ মা হচ্ছে দুইজন। দেখেন সোডিয়াম আসে কার থেকে বলেন তো? এই খাটটা থেকে, সোডিয়াম হাইড্রোক্সাইড। ওকে, এই যে কার্বনেট অয় আসে কার থেকে বলেন তো? সরি 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 কার্বনিক অ্যাসিড থেকে। ক্লিয়ার? তাহলে সোডিয়াম হাইড্রোক্সাইড থেকে আইছে সোডিয়াম, কার্বনিক অ্যাসিড থেকে আসছে কার্বনেট। এরা দুইজন যুক্ত হইলেই তো সোডিয়াম কার্বনেট তৈরি হবে, কথা বুঝেন নাই? এরা দুইজন তৈরি হইলেই, এরা দুইজন বিক্রিয়া করলেই তো সোডিয়াম কার্বনেট আর পানি তৈরি হবে। এখন খেয়াল করে দেখেন এই জায়গার ভিতরে স্ট্রং কে? এই NaOH কি? স্ট্রং বেস। এই কার্বনিক অ্যাসিড কি? আমার উইক অ্যাসিড। এবার বলেন পোলামাইয়া কার মতো হবে বলেন? যে স্ট্রং তার মতো হবে। তার মানে এই যে স্ট্রং বেস, স্ট্রং বেজের মতো হচ্ছে আমার লবণটা হবে। তার মানে এইটা আবার কি? ক্ষারীয় লবণ। এটা কি আবার? ক্ষারীয় লবণ। এটা কি আমার? ক্ষারীয় লবণ, মানে লবণ বাট ক্ষারীয় লবণ। এখন আসেন একটা অ্যাসিডীয় লবণ, মানে এগুলো তো সেম। এখন চিন্তা করেন, মনে করেন আমরা আরেকটা চিন্তা করি, ওই যে আমরা রাসায়নিক পরিবর্তনে পড়ছিলাম, দেখেন একটা লবণ নিলাম, কুনা, হ্যাঁ কুনা একটা লবণ। চিন্তা করে দেখেন এই যে ওদের বাপমার কাছে যাই, হ্যাঁ ওদের বাপমার কাছে যাই, ওদের বাপমার, আচ্ছা না ওদের বাপমার কাছে এমনি যাওয়া ঠিক হবে না। আচ্ছা এটাও আমার স্ট্রং লবণের মধ্যেই পড়বে। দেখেন এই যে দেখেন খুনা, এটা আসছে কার থেকে? CH3COOH। এটা আসছে কার থেকে? এটা আসছে NaOH। এখন চিন্তা করেন এদের ভিতরে স্ট্রংটা কেনা? স্ট্রং হচ্ছে আমার ক্ষার, আর ও হচ্ছে গিয়ে কি? আমার উইক অ্যাসিড। ও কি? আমার উইক অ্যাসিড। তাইলে এই লবণটা কার মতো হবে? অবশ্যই বেজের মতো। তার মানে এটা কি আমার? এটা হচ্ছে আমার বেসিক লবণ। এটা কি আমার? বেসিক মানে ক্ষারীয় লবণ। তাহলে আমরা অ্যাসিডিক লবণের উদাহরণ দিতে যাচ্ছিলাম, আসেন অ্যাসিডিক লবণের একটা উদাহরণ দিই, এটা ভুলে দিয়ে দিছি। দেখেন মনে করেন আপনার কাছে দিল ফেরিক ক্লোরাইড, ফেরিক ক্লোরাইড। তার মানে ওর এদের এদের বাপ মারে চিনতে হবে, এদের বাপ মারে চিনতে হবে, হ্যাঁ এদের বাপ মারে চিনতে হবে। এই যে ক্লোরিনটা আইসে কার থেকে? HCl থেকে। এই যে আয়রনটা আইসে কার থেকে? ফেরিক হাইড্রোক্সাইড। ওই যে আয়রনের যোজনী কিন্তু 3, ফেরিক হাইড্রোক্সাইড। তাহলে এবার আপনি একটু চিন্তা করেন তো, এবার আপনি একটু চিন্তা করেন তো, এই যে ফেরিক হাইড্রোক্সাইড ও কি আমার স্ট্রং বেস? না না না, ও তো আমার স্ট্রং বেস না। স্ট্রং বেস কারা? গ্রুপ 1 হাই লিনাকে রুবিনা সেচে ফিরেছে, গ্রুপ 2 বিরিয়ানি মোগলাই কাবাব সারের বাটিতে রাখো। এই গ্রুপ 1 আর গ্রুপ 2 এর লবণ ক্ষার হচ্ছে স্ট্রং ক্ষার। বাট আয়রন কি গ্রুপ 1 আর গ্রুপ 2 তে আছে? না, ও হচ্ছে গিয়ে আপনার কোন জায়গায় আছে? আপনার কি বলে ডি অরবিটালে আছে, ডি ব্লকে মৌলতে আছে। তার মানে এটা কি? এটা হচ্ছে আমার উইক বেস। এটা কি আমার? উইক বেস। আর এটা কি আমার? স্ট্রং। এটা কি আমার? এটা কি আমার? স্ট্রং অ্যাসিড। তাহলে এখন চিন্তা করেন লবণটা কার মতো হবে? এখন লবণটা হবে বাপের মতো, মানে স্ট্রং অ্যাসিডের মতো। তার মানে এটা কি আমার? এটা হচ্ছে আমার অ্যাসিডিক সল্ট, অ্যাসিডিক সল্ট। ক্লিয়ার বাবা? তার মানে এই জিনিসগুলো একটু ভালো মতো বুঝতে হবে। কেন? কারণ আপনার বুয়েট পরীক্ষায় দেখবেন এরকম ভেজাল করে দিয়েছে, একাধিক অ্যাসিড একাধিক বেস এরকম দিয়ে দিবে, তখন আমাকে শর্টকাট অ্যাপ্লাই করতে হবে। বাট
একাধিক বেস যে দিছে, এই যে আমরা যে পূর্ণ প্রশমনের জন্য সোডিয়াম কার্বনেট ঢাললাম, এই সোডিয়াম কার্বনেট কি আসলে, ও কি অ্যাসিড নাকি ও ক্ষার, এটাই তো আমি জানি না। ক্লিয়ার? তার মানে এখন যাতে এই জিনিসটা আমরা ধরে ফেলতে পারি, তাইলে সোডিয়াম কার্বনেট এটা আসলে কি, এটা আসলে বেস। এটা আসলে কি বলেন তো, এটা আসলে বেস, মানে এই যে বেসিক সল্ট, বেসিক সল্ট মানে কিন্তু বেস। ওকে, তাহলে এই যে H2SO4 আর NaOH এর ভিতরে, H2SO4 আর NaOH এর ভিতরে আমরা কি করছি, সোডিয়াম কার্বনেট ঢালছি। H2SO4 আর NaOH এর ভিতরে আমরা সোডিয়াম কার্বনেট ঢালছি, মানে কি আমি আরো বেস যুক্ত করছি। তাহলে এই জায়গায় কয়টা বেস হইলো, দুইটা বেস আর একটা অ্যাসিড। এই কনসেপ্ট দিয়ে ম্যাথ করতে হবে, দুইটা বেস আর একটা অ্যাসিড দিয়ে ম্যাথ করতে হবে। চিন্তা করে দেখেন, এই যে এই জায়গায় কি ছিল, এই জায়গায় ছিল সালফিউরিক অ্যাসিড আর HCl, মানে দুইটা অ্যাসিড আর একটা ক্ষার। এই জায়গায় কিন্তু ছিল দুইটা অ্যাসিড একটা ক্ষার, দুইটা অ্যাসিড একটা ক্ষার। আর এই জায়গায় কি হইলো, এই জায়গায় দুইটা বেস একটা অ্যাসিড। এরকম কেসগুলো আমাদের প্রত্যেকটা কেস আলোচনা করতে হবে, প্রত্যেকটা কেস জানতে হবে। বুঝছি? তার মানে এখন আমাকে বলেন তো, ইভেন ভর্তি পরীক্ষা মানে অ্যাডমিশনে অনেক প্রশ্ন আসে, ক্রিটিক্যাল প্রশ্ন আসে, অনেক ক্রিটিক্যাল প্রশ্ন আসে, বুঝছেন? তো ওরা বলে নিচের কোন লবণের পিএইচ এর ভ্যালু, নিচের কোন লবণের পিএইচ এর ভ্যালু 7-এর বেশি। তাহলে ওই যে ওরা যে 4টা লবণ দিয়া দেয়, ওরা 4টা লবণ দিয়া দেয়, কি দিয়ে দেয় বলেন তো, ওরা 4টা লবণ দিয়ে দেয়। আমি আপনাদের দেই, আমি আপনার একটা অ্যাডমিশনের প্রশ্ন সলভ করাই, খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন এগুলো। বলবে নিচের কোন লবণের, নিচের কোন লবণের পিএইচ গ্রেটার দেন 7। ওরা অপশনে দিয়ে দিছে জিঙ্ক সালফেট, ফেরিক ক্লোরাইড, 3 নম্বরে দিয়ে দিছে মনে করেন আপনার সে হচ্ছে এরকম ম্যাগনেসিয়াম নাইট্রেট, আর 4 নম্বরে দিয়ে দিছে মনে করেন সোডিয়াম কার্বনেট। ওকে, এখন চিন্তা করেন, বলছে পিএইচ 7-এর বেশি, পিএইচ 7-এর বেশি বলছে, তার মানে আমারে ওরা কি চাইছে আসলে, ওরা আসলে চাইছে বেসিক সল্ট, রাইট? ওরা কি চাইছে আমার কাছে, ওরা চাইছে আমার কাছে বেসিক সল্ট, রাইট? তাহলে আমাকে ওদের থেকে বুঝতে হবে কি আসলে বেসিক। দেখেন, জিঙ্ক হাইড্রোক্সাইড আর সালফিউরিক অ্যাসিড, কে স্ট্রং? সালফিউরিক অ্যাসিড, তাইলে ও হচ্ছে আবার অ্যাসিডিক। ফেরিক হাইড্রোক্সাইড HCl, কে স্ট্রং? অ্যাসিড স্ট্রং, তাই হচ্ছে আবার অ্যাসিডিক সল্ট। ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড নাইট্রিক অ্যাসিড, কে স্ট্রং? নাইট্রিক অ্যাসিড স্ট্রং, তাই ও হচ্ছে আমার অ্যাসিডিক সল্ট। তাহলে এরা তিনজন কি, এরা তিনজন হচ্ছে আমার অ্যাসিডিক সল্ট। এখন অ্যাসিডিক সল্টের পিএইচ কি হবে, অবশ্যই লেস দেন 7 হবে, অবশ্যই কি হবে, লেস দেন 7 হবে। তাহলে আমার বেসিক সল্ট কোনটা, সোডিয়াম কার্বনেট, ওর পিএইচ কি হবে, ওর পিএইচ 7-এর বেশি হবে, গ্রেটার দেন 7 হবে। ক্লিয়ার বাবা? এই ধরনের প্রশ্ন অ্যাডমিশনে প্রচুর 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 আসে, হ্যাঁ, প্রচুর কমন প্রশ্ন, খুবই ফেমাস, খুবই ফেমাস প্রশ্ন এগুলো অ্যাডমিশনে, এগুলো খুবই ফেমাস প্রশ্ন। পোলাপাইন বুঝে না, পোলাপাইন গরু ছাগলের মতো মুখস্থ করে, এরই মুখস্থ করার জিনিস ভাই, এগুলো বুঝে বুঝে পড়ার জিনিস। আপনারা ধরতে হবে যে কোনটা অ্যাসিড কোনটা ক্ষার, কোনটা কোন অ্যাসিড আর কোনটা কোন ক্ষার থেকে আসছে, তাইলে আপনি বুঝবেন। এখন আরো ক্লিয়ার করে দেই, দেখেন, আপনি বলতে পারেন যে ভাই আপনি যে এইভাবে চিন্তা করতেছেন কেন, ইজি করে দেই ভাই, ধাতু মানে ক্ষার, ধাতু মানে কি ক্ষার, সোজা হিসাব। আর অধাতু, অধাতু মানে অ্যাসিড, শেষ। আর ওইভাবে ক্যাটায়ন মানে ক্ষার, আর অ্যানায়ন মানে অধাতু মানে অ্যাসিড। এই দেখেন জিঙ্ক 2+ আর সালফেট 2-, তাহলে এই যে ক্যাটায়নগুলা 3+ আর মাইনাস, তাহলে যে ক্যাটায়নগুলা হচ্ছে ক্ষার আর অ্যানায়নগুলা হচ্ছে আমার অ্যাসিড। ক্যাটায়নগুলা আমার ক্ষার, অ্যানায়নগুলা কি আমার অ্যাসিড, এইভাবে চিন্তা করবেন, তাইলেও হয়ে যাবে। ঠিক আছে, এখন আমাকে বলেন তো আপনি এই কনসেপ্টটা ধরতে পারছেন কিনা। আমি কিন্তু খুব সুন্দর করে পড়াই দিচ্ছি, খুবই সুন্দর করে পড়াচ্ছি, আপনি বুঝতে পারতেছেন না কত ইম্পর্টেন্ট জিনিস পড়াচ্ছি। এগুলো অ্যাডমিশনে একদম মাস্টারপিস জিনিস। আমি এখনো ম্যাথ করানো শুরু করতে পারি নাই। আপনি জানেন আমি আজকে কয়টা ম্যাথ নিয়ে আসছি? 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15টা ম্যাথ নিয়ে আসছি, মানে একদম বুয়েট প্রশ্ন ব্যাংক থেকে যত ইঞ্জিনিয়ারিং প্রশ্ন আছে সব নিয়ে আসছি, আবার সৃজনশীলের প্রশ্ন নিয়ে আসছি। আমি এখনো প্রশ্নই সলভ করাইতে পারি নাই, বুঝছেন জিনিসটা? আমি এখনো প্রশ্নই সলভ করাইতে পারি নাই, আমি এখনো কনসেপ্ট শিখাচ্ছি আপনাকে। বলেন তো আপনি বুঝছেন কিনা, যে ভাই সল্ট জিনিসটা বুঝছেন কিনা, বলেন, বলেন যে ভাই সল্ট ডান, তাড়াতাড়ি।
তাড়াতাড়ি তাড়াতাড়ি। বুঝছি বাবা, আমার মনে হয় বোঝা গেছে, রাইট? এখন খেয়াল করেন, হ্যাঁ এখন খেয়াল করেন, যে একটা ঠান্ডা লাগছে রে। আরেকটা ছোট্ট জিনিস পড়াবো, আরো দুইটা জিনিস পড়াবো, আরো দুইটা জিনিস পড়াবো। সেটা হচ্ছে এই যে আমি যে আপনার একটা জিনিস আগে একটু আগে বললাম, একটু আগে যে বললাম, এখন আপনাকে কিছু জিনিস ধরতে জানতে হবে। এই 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 পোর্শনটা একটু ফোকাস করেন। ওকে, এই পোর্শনটা ফোকাস করেন। এই পোর্শনটা যখন আমি ফোকাস করব তখন আমাকে ম্যাথটা একটু অন্যভাবে করতে হবে। কিরকম? যে দেখেন আমার এখন খারটা কি, মানে সেম ভাই, সেম সেম জিনিস। এটা আমার খার, এটাও কি আমার খার। এইটা আমার খার, এটাও কি আমার খার। এইটা আমার খার, এইটাও আমার খার। এইটা আমার খার, এটাও আমার খার, রাইট? ওকে। কিন্তু প্রবলেম কোন জায়গায়? প্রবলেম হচ্ছে আমরা এখন এই দুইটা খারের যোগ দিব কেমনে? দেখেন আপনার কি একটু আগে মনে আছে অ্যাসিডকে আমরা যোগ দিছিলাম কেমনে? এইচ প্লাস বানায়া যোগ দিছিলাম। দুইটা অ্যাসিড থাকলে কি করছিলাম? এইচ প্লাস বানায়া যোগ দিছিলাম। এখন দুইটা খার থাকলে আমরা কেমনে যোগ দিব? এই খার বানায়া যোগ দিব। আরে ভাই ওরা তো খারই। দুইটা অ্যাসিড থাকলে আমরা এইচ প্লাস বানায় যোগ দিতে পারছি। এখন দুইটা ক্ষার থাকলে আমরা কি ওএইচ মাইনাস বানায় যোগ দিব। প্রবলেম হচ্ছে সোডিয়াম কার্বনেট তো কোনো ওএইচ মাইনাস দেয় না, তাহলে আমি সোডিয়াম কার্বনেট থেকে ওএইচ মাইনাসটা পাবো কোন জায়গায়? আসেন আমরা প্রবলেমটা নেই। মনে করেন ও আছে আমার 10 ml 5 মোলার সোডিয়াম হাইড্রোক্সাইড, আর ও আছে আমার মনে করেন 20 ml 3 মোলার সোডিয়াম কার্বনেট। আমি এখন ওদেরকে যোগ করব কেমনে? প্রবলেম হচ্ছে এই জায়গাতে। আমি ওদেরকে যোগ করব কেমনে? প্রবলেম হচ্ছে এই জায়গাতে। আসেন ওদেরকে আমি যোগ করব কেমনে, এইটা হচ্ছে আমার সবচেয়ে বড় প্রবলেম, রাইট? ওকে, তাহলে যোগ কেমনে করে? যোগ কেমনে করে দেখি, যোগ কেমনে করে দেখেন। এই যে আমার ক্ষার আছে, ক্ষারগুলোরে লিখি একটু। 10 ml 5 মোলার NaOH, তাহলে এই জায়গা থেকে তুল্য দ্রবণ পাবো 50 ml 1 মোলার NaOH। শেষ, আমার তো ওর কাজ শেষ। না আর একটু কাজ করি আসেন ভাইয়া, যেহেতু একাধিক ক্ষার আছে তাই আমি ওর একটু সুন্দর করে লিখলাম 50 ml 1 মোলার একটা OH মাইনাস। ওকে ফাইন, NaOH কি দেয়? একটা OH মাইনাস দেয়। তার মানে আমি এই লাইনটাকে এইভাবে লিখতে পারি। ফাইন ফাইন ভাই, লিখলাম, সমস্যা নাই। এখন প্রবলেম হচ্ছে আমার তো এই যে আরো একজন যে আছে 20 ml 3 মোলার Na2CO3, আমি ওরে কেমনে লিখবো? দেখেন 3×20 রাইট, 3×20 60 ml 1 মোলার সোডিয়াম কার্বনেট। আমি তো ওরে লিখে ফেললাম ভাইয়া 3×20 60 ml 1 মোলার সোডিয়াম কার্বনেট। প্রবলেম এতক্ষণ ছিল না, এখন একটা প্রবলেম হয়ে গেছে। কি প্রবলেম হয়ে গেছে? প্রবলেম হয়ে গেছে যে সোডিয়াম কার্বনেট কোনো OH মাইনাস দেয় না। এখন আমি কি করব? সোডিয়াম কার্বনেট কোনো OH মাইনাস দেয় না, এখন আমি কি করব? চিন্তা করেন, চিন্তা করেন। আচ্ছা দেখেন সোডিয়াম কার্বনেটের তুল্য সংখ্যা কত? সোডিয়াম কার্বনেটের তুল্য সংখ্যা ভাইয়া 2 ক্যাটায়নের মোট চার্জ, ক্যাটায়নের মোট চার্জ। আবার একটু চিন্তা করেন ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইডের তুল্য সংখ্যা কত? ভাইয়া 2, দুইটা OH মাইনাস দেয় এই জন্য 2। দেখেন এরা দুইজনই কিন্তু ক্ষার, এরা দুইজনই কি ক্ষার। ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড দুইটা OH মাইনাস দেয়, তাই ওর তুল্য সংখ্যা কত? 2। আর সোডিয়াম কার্বনেট আমার কি দুইটা Na প্লাস দেয়, তাই ও হচ্ছে আমার ক্ষার। আচ্ছা তাহলে আমি বলতে পারি দুইটাই যেহেতু ক্ষার,
ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইডের তুল্য সংখ্যা কত? 2। ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইডের তুল্য সংখ্যা 2, তাহলে সোডিয়াম কার্বনেটের তুল্য সংখ্যাও 2। তার মানে সোডিয়াম কার্বনেটটা আসলে 2টা OH মাইনাসের রোল প্লে করতেছে। ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড একটা 2 তুল্য সংখ্যা বিশিষ্ট ক্ষার, সোডিয়াম কার্বনেট 2 তুল্য সংখ্যা বিশিষ্ট একটা ক্ষার। তার মানে আমি বলতে পারি সোডিয়াম কার্বনেট 2টা OH মাইনাস দেয় এইরকম একটা রোল প্লে করতেছে। লজিকটা বুঝছেন? তাহলে আমরা এই জায়গায় লিখতে পারবো 60 ml 1 মোলার 2টা OH মাইনাস। তাহলে এই জায়গা থেকে কিভাবে এটা লিখলাম? লজিক দিয়ে লিখলাম যে সোডিয়াম কার্বনেট তুল্য সংখ্যা 2, তাহলে এমন একটা ক্ষার যার তুল্য সংখ্যা 2, মানে আসলে ও কি 2টা OH মাইনাস দিতে পারে, আমরা এটা অ্যাজিউম করে নিলাম, তাহলে আমরা ওরে 2টা OH মাইনাস লিখতেই পারি। কেন? তুল্য সংখ্যা 2, এই জন্য। ক্লিয়ার এবার? ওকে ওকে। তাহলে ভাই আমি তো ওদের দুইজনকে যোগ করব, তাই না? আমি তো ওদের দুজনকে যোগ করব। এখানে আছে একটা OH মাইনাস, এখানে আছে 2টা OH মাইনাস, তাহলে আমি কিভাবে যোগ করব? এখানে আছে একটা OH মাইনাস, এখানে আছে 2টা OH মাইনাস, তাহলে আমি যোগ করবো কেমনে? সিম্পল সিম্পল। কি সিম্পল? এই যে 2টারে ভিতরে নিয়ে আসেন, বারবার বলছি। তাহলে এই 2টা OH মাইনাসটা আমরা কি লিখবো? একটা OH মাইনাস, তাহলে 2টারে ভিতরে নিয়ে আসবো 120 ml 1 মোলার একটা OH মাইনাস। শেষ, কাজ শেষ, কাজ শেষ। ডান 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 ডান। ওকে, তাহলে এই যে 2রে ভিতরে আনে কেমনে? ওই যে জাস্ট সাইডের সাথে গুণ দিয়ে 1 মোলার। তাহলে এখন কিন্তু আমরা বলতে পারবো, দেখেন আমি যদি এখন বলি আপনাকে সিস্টেমে ক্ষার কতটুক, মানে এই যে আমার মিশ্রণ সিস্টেমে ক্ষার কতটুকু আছে, ক্ষার কতটুকু আছে আপনি এখন ডিরেক্ট বলতে পারবেন ভাই 50 আর 120 170 ml 1 মোলার একটা OH মাইনাস আছে। এটাই কি আমার টোটাল ক্ষার? 170 ml 1 মোলার OH, মানে একটা OH মাইনাস। ক্লিয়ার? প্রত্যেকটা কনসেপ্ট যাই না, তারপর আগাইতে হবে। ম্যাথ করা হচ্ছে 2 মিনিটের ব্যাপার। আপনার তো থিওরিটা বুঝতে হবে, থিওরিটা জানতে হবে, কোন কনসেপ্ট কখন আসে, কখন কিভাবে আগাইতে হয়, কখন কিভাবে কাজ করতে হবে, ওইটা আপনার যাই না, তারপরে আগাইতে হবে। ক্লিয়ার বাবা? আমি জানি, যেমন গত ক্লাসে কিন্তু আমি বলছিলাম যে আজকের ক্লাসে আসার আগে তুল্য সংখ্যাটা একটু পড়ে আইসেন, কিন্তু আপনারা তো নবাবজাদা, আপনাদেরকে হাতে ধইরা মুখে তুইলা না পড়াই দিলে, না খাওয়াই দিলে আপনারা কি করেন না? পড়েন না। ক্লিয়ার? এই জন্য আমরা হচ্ছে আবার এইটা একটু রিভিশন দিলাম, আবার একটু পড়লাম। এখন আরেকটা প্রবলেম, একটু বলেন তো এটা বুঝছেন কিনা, বলেন তো ভাইয়া, যে এখন তুল্য দ্রবণ ডান, এই কথাটা একটু আমাকে বলেন যে ভাইয়া তুল্য দ্রবণ ডান, একটু তাড়াতাড়ি। হ্যাঁ বলেন, তুল্য দ্রবণ ডান, তাড়াতাড়ি। তাড়াতাড়ি। ক্লাসের সময় আমার ফোনে ফোন আসলে এত বিরক্ত লাগে রে ভাই, আর আল্লাহর নামে। যাই হোক, তাড়াতাড়ি। ওকে, আচ্ছা। এরপরে আরেকটা ছোট্ট জিনিস শিখাবো, তারপরে হচ্ছে গিয়ে মিশ্রণের প্রকৃতি পিএইচে যাব। দেখেন, সেটা হইল, বুঝেন কি বুঝাচ্ছি, আরেকটা কনসেপ্ট, সেটা হচ্ছে এই যে তুল্য সংখ্যা তো আমরা পড়ে ফেলছি, তাই না? এখন তুল্য সংখ্যার একটা মূল গ্যাঞ্জাম ওরা বিভিন্ন সাহিত্যিক ভাষা অ্যাপ্লাই করে প্রশ্নের ভিতরে। সাহিত্যিক ভাষা কি দেখেন, বলবে দ্বিক্ষারকীয় অ্যাসিড,
আর মনে করেন ওরা আরেকবার বলবে যে ভাইয়া 3 অম্লীয় ক্ষার, দ্বিক্ষারকীয় অ্যাসিড 3 অম্লীয় ক্ষার, দ্বিক্ষারকীয় অ্যাসিড 3 অম্লীয় ক্ষার, ওরা আমাকে এটা বলবে। এখন ভাই এই যে এই আর বিরক্ত লাগে, রাইট? বিরক্ত লাগে না? এইগুলা কোন ধরনের কথাবার্তা? আচ্ছা ইজি করে দিই। সেটা হচ্ছে ওরা এই যে লাস্টে যা আছে দ্বিক্ষারকীয় অ্যাসিড, মানে জিনিসটা কি? জিনিসটা হচ্ছে একটা অ্যাসিড। জিনিসটা কি? জিনিসটা হচ্ছে একটা অ্যাসিড। লাস্টে কি আছে দেখেন, 3 অম্লীয় ক্ষার। ক্ষার মানে কি? ক্ষার মানে হচ্ছে ক্ষার। লাস্টে কি আছে? ক্ষার। তার মানে এটা কি একটা বেস। তাহলে দ্বিক্ষারকীয় অ্যাসিড, তার মানে এটা একটা অ্যাসিড। 3 অম্লীয় ক্ষার, তার মানে এটা একটা ক্ষার। দ্বিক্ষারকীয় অ্যাসিড মানে এটা একটা অ্যাসিড, 3 অম্লীয় ক্ষার মানে এটা একটা ক্ষার। তাই তো? এটা তো বোঝা গেছে। এখন এই যে আমাকে ওরা যে বলে দিল দ্বিক্ষারকীয়, এটা মানে কি? এটা মানে 2 মোল ক্ষারকে প্রশমিত করতে পারে। 2 মোল ক্ষারকে প্রশমিত করতে পারে। দ্বিক্ষারকীয় মানে কি? 2 মোল ক্ষারকে প্রশমিত করতে পারে। 2 মোল ক্ষারকে 2 মোল ক্ষারকে প্রশমিত করতে পারে। দুই মোল ক্ষারকে প্রশমিত করতে পারে। তাহলে একটা জিনিস চিন্তা করে দেখছেন কোনো সময় যে দেখেন একটা অ্যাসিড 2 মোল ক্ষারকে প্রশমিত করতে পারে। একটা অ্যাসিড 2 মোল ক্ষারকে প্রশমিত করতে পারে, এটাই তো বুঝাইতেছে, তাই না? দ্বিক্ষারকীয় অ্যাসিড এই কথাটা মানে কি? একটা অ্যাসিড 2 মোল ক্ষারকে প্রশমিত করতে পারে। একটা অ্যাসিড 2 মোল ক্ষারকে প্রশমিত করতে পারে। আপনি কি ভাষাটা বুঝছেন? একটা অ্যাসিড 2 মোল ক্ষারকে প্রশমিত করে। 2 মোল ক্ষারকে প্রশমিত করে, তাই দ্বিক্ষারকীয় বলছে। দ্বিক্ষারকীয় মানে 2টা ক্ষারে প্রশমিত করে। আচ্ছা ফাইন। একটা জিনিস চিন্তা করেন তো, এই 2 এর সংজ্ঞা কি? এই 2 এর সংজ্ঞা হচ্ছে অ্যাসিডের, আরেকবার, এই 2 এর সংখ্যা কি? অ্যাসিডের তুল্য সংখ্যা। ভেরি গুড। তার মানে এই যে দ্বিক্ষারকীয় বলার অর্থ কি? দ্বিক্ষারকীয় বলার অর্থ হচ্ছে এই অ্যাসিডটার তুল্য সংখ্যা 2। শেষ, পড়াশোনা শেষ। ক্লিয়ার? তাহলে দ্বিক্ষারকীয় অ্যাসিড মানে কি? অ্যাসিডের তুল্য সংখ্যা 2। দ্বিক্ষারকীয় অ্যাসিড মানে কি? অ্যাসিডের তুল্য সংখ্যা 2। দ্বিক্ষারকীয় অ্যাসিড মানে কি? অ্যাসিডের তুল্য সংখ্যা 2। ক্লিয়ার? দ্বিক্ষারকীয় অ্যাসিড মানে হচ্ছে অ্যাসিডের তুল্য সংখ্যা 2। দ্বিক্ষারকীয় অ্যাসিড মানে অ্যাসিডের তুল্য সংখ্যা 2। ক্লিয়ার? এবার আবার 3 অম্লীয় ক্ষার। 3 অম্লীয় ক্ষার দেখেন, তার মানে একটা ক্ষার 3টা অম্লরে প্রশমিত করতে পারে। তার মানে চিন্তা করেন, একটা ক্ষার 3টা অম্লকে প্রশমিত করতে পারে, মানে 3 মোল অম্লকে প্রশমিত করতে পারে। একটা ক্ষার 3 মোল অম্লকে প্রশমিত করতে পারে। ভাই চিন্তা করে দেখেন এই 3-এর সংজ্ঞাটা কি? ধরে ফেলতে পারছেন? একটা ক্ষার 3 মোল অ্যাসিডকে প্রশমিত করতে পারে, এই 3-এর সংজ্ঞাটা কি? 3-এর সংজ্ঞাটা হচ্ছে ক্ষারের তুল্য সংখ্যা। ইয়েস। তার মানে আমি বলতেই পারি এই যে ওরা বলছে 3 অম্লীয় ক্ষার, এই কথাটার মানে হচ্ছে ক্ষারের তুল্য সংখ্যা 3। ক্ষারের তুল্য সংখ্যা 3। অনেক সময় সৃজনশীল প্রশ্নে ওরা এই ওয়ার্ড ইউজ করে, দ্বিক্ষারকীয় অ্যাসিড 3 অম্লীয় ক্ষার। তো ম্যাক্সিমাম ক্ষেত্রে দ্বিক্ষারকীয় অ্যাসিডটা ইউজ করে বা 1 অম্লীয় ক্ষার কথাটা ইউজ করে। মনে করেন আপনাকে বললো 1 অম্লীয় ক্ষার, 1 অম্লীয় ক্ষার, 1 অম্লীয় ক্ষার। এই কথার অর্থ কি বলেন তো? জিনিসটা কি? ক্ষার। আর ক্ষারের তুল্য সংখ্যা কত? ক্ষারের তুল্য সংখ্যা হচ্ছে 1। ক্ষারের তুল্য সংখ্যা কত? 1। ক্লিয়ার? তাহলে 1 অম্লীয় ক্ষার মানে কি? ক্ষারের তুল্য সংখ্যা কত? 1। 1 অম্লীয় ক্ষার মানে কি? ক্ষারের তুল্য সংখ্যা 1। যখন আপনাকে প্রশ্নে এই জিনিসটা দিবে মানে কি ওরা কি ক্ষারকে চিনাইছে? না। ওরা ক্ষারের নাম বলছে না। আপনি কি করবেন? মনে মনে, আপনি কি করবেন? মনে মনে, মনে মনে, কাউরে বলতে নাই, মনে মনে 1 অম্লীয় ক্ষার যখন প্রশ্নের ভিতরে থাকবে আপনি মনে মনে NaOH ধরে নেবেন। আপনি মনে মনে কি ধরে নেবেন? NaOH ধরে ম্যাথটা করবেন। আবার মনে মনে আপনাকে কোনো সময় এটা দিল, হ্যাঁ, আপনাকে কোনো সময় দিল দ্বিক্ষারকীয় অ্যাসিড। তাহলে দ্বিক্ষারকীয় অ্যাসিড মানে কি? অ্যাসিডের তুল্য সংখ্যা কত? অ্যাসিডের তুল্য সংখ্যা 2। তাই না? দ্বিক্ষারকীয় অ্যাসিড মানে কি? অ্যাসিডের তুল্য সংখ্যা 2। তাহলে আপনি তখন মনে মনে এমন একটা অ্যাসিড ধরে নেবেন যার তুল্য সংখ্যা আসলে কত? 2, সালফিউরিক অ্যাসিড। রাইট?
তো আপনি তখন মনে মনে সালফিউরিক অ্যাসিড ধরে ম্যাথ করবেন। যখনই ওরা প্রশ্নে দ্বিক্ষারকীয় অ্যাসিড বলে দিবে, যখনই ওরা প্রশ্নে দ্বিক্ষারকীয় অ্যাসিড এই কথাটা বলে দিবে, দ্বিক্ষারকীয় অ্যাসিড এই কথাটা বলে দিবে, দ্বিক্ষারকীয় অ্যাসিড এই কথাটা বলে দিবে, তখন সালফিউরিক অ্যাসিড এসে পড়বে মনে মনে। আপনার মনে যাতে সবার আগে সালফিউরিক অ্যাসিড এসে পড়ে। কেন? কারণ দ্বিক্ষারকীয় অ্যাসিড মানে কি? তুল্য সংখ্যা, ওই অ্যাসিডটার তুল্য সংখ্যা কত? 2। এক অম্লীয় ক্ষার মানে ওই ক্ষারটার তুল্য সংখ্যা কত? 1। এই রকম কথাগুলো একটু জানতে হবে। আরেকটা প্রশ্ন সেটা হচ্ছে, আচ্ছা আর হচ্ছে গিয়ে পেঁচাই না পেঁচাই, ডিরেক্ট কথা বলে দিই। যদি কখনো বলে অম্লত্ব মানে কি? তুল্য সংখ্যা, শেষ, আর কোনো কথা নাই। যদি বলে ক্ষারকত্ব তাইলে কি? তুল্য সংখ্যা, শেষ, আর গ্যাঞ্জামের দরকার নাই। হ্যাঁ, আর গ্যাঞ্জামের দরকার নাই। তাহলে যদি আপনাকে সৃজনশীলের ভিতরে দেয় যে একটা অ্যাসিড আছে এ নামক একটা অ্যাসিড, ওই এর অম্লত্ব ওই এর ক্ষারকত্ব হচ্ছে 2, তখন আপনি কি বুঝবেন? ক্ষারকত্ব কথাটা কাটটা দিবেন, ক্ষারকত্ব কথাটা কাটটা দিবেন, দিয়ে লিখবেন তুল্য সংখ্যা। ক্ষারকত্ব মানে কি? তুল্য সংখ্যা। তাহলে ওই অ্যাসিডের ক্ষারকত্ব কত হবে? 2, তার মানে কি? এটা সালফিউরিক অ্যাসিড। এভাবে চিন্তা করবেন। একটা জিনিস মাথায় রাখবেন, এই যে ক্ষারকত্ব, এই যে অম্লত্ব, এই অম্লত্বটা আসলে কার থাকে? এই অম্লত্বটা আসলে কার থাকে? হ্যাঁ, এই অম্লত্বটা আসলে কার থাকে? অম্লত্ব থাকে সবসময় একটা ক্ষারের। অম্লত্ব থাকে কার? একটা ক্ষারের। আর এই যে ক্ষারকত্ব, এই ক্ষারকত্ব কার থাকে বলুন তো? এই ক্ষারকত্ব থাকে একটা অ্যাসিডের। এই ক্ষারকত্ব কার থাকে? একটা অ্যাসিডের থাকে। এই ক্ষারকত্ব কার থাকে? একটা অ্যাসিডের থাকে। এই ক্ষারকত্ব থাকে একটা অ্যাসিডের, আর এই অম্লত্ব থাকে একটা বেজের। এই অম্লত্ব থাকে একটা বেজের, এই ক্ষারকত্ব থাকে একটা অ্যাসিডের। এই অম্লত্ব থাকে একটা বেজের, এই ক্ষারকত্ব থাকে একটা অ্যাসিডের। ক্লিয়ার বাবা? এই অম্লত্ব থাকে একটা বেজের, এই ক্ষারকত্ব থাকে একটা অ্যাসিডের। এটা একটু জাস্ট মাথায় রেখেন, তাইলেই হবে। মানে মোট কথা হচ্ছে এতটুকু জানলে আপনার থিওরি কমপ্লিট। থিওরি কমপ্লিট। ওকে, এখন আমাকে একটু বলেন যে ভাই থিওরি বুঝছে কিনা। তারপরে আমরা মিশ্রণে যাইতে পারবো। মানে এইগুলোই হচ্ছে অম্লমিতি ক্ষারমিতির বেসিক আইডিয়া। অম্লমিতি ক্ষারমিতির বেসিক আইডিয়া। অম্লমিতি ক্ষারমিতি পারতে গেলে আপনাকে এতটুকু থিওরি জানতে হবে। হ্যাঁ, মাঝে মাঝে আপনারা বলবে ক্ষারকত্ব অম্লত্ব, মাঝে মাঝে বলবে দ্বিক্ষারকীয় ত্রিক্ষারকীয়, এগুলো একটু জানতে হবে। মানে তুল্য সংখ্যা, সোজা হিসাব কথা তুল্য সংখ্যা। আর মাঝে মাঝে হচ্ছে আপনাকে এই যে মিশ্রণের জিনিসগুলা তুল্য দ্রবণ দিয়ে সলভ করতে হবে, এই জিনিসগুলো আমার একটু বুঝতে হবে। তো এটাই হচ্ছে আমার মোটামুটি থিওরি। একটু থিওরি যদি আপনি পারেন, এরপরে প্রকৃতি আর পিএইচ আপনি পারবেন। ওকে, এরপরে প্রকৃতি আর পিএইচ পারবেন। ওকে, থিওরি যদি আপনি পারেন, হ্যাঁ ঠিক আছে। তাহলে আজকে আর ম্যাথ করাবো না। হ্যাঁ, আজকে আর ম্যাথ করাবো না, পরের দিন থেকে ম্যাথ শুরু করব। এই বারবার করে বলতেছি, দেখেন কয়টা ম্যাথ আছে, আমি আপনার একটু গইনা দেখাই। গইনা দেখাই, আপনি তো বিশ্বাস করবেন না, আপনারা গইনা দেখাই। আজকে এতগুলো ম্যাথ করাবো এই নিয়তে আসছিলাম, অথচ থিওরি পড়ায় পুরো সময় শেষ। দেখেন, এই যে একটা ম্যাথ, দুইটা ম্যাথ, তিনটা ম্যাথ, চারটা ম্যাথ, এইবার সব অ্যাডমিশনের, পাঁচটা ম্যাথ, ছয়টা ম্যাথ, সাতটা ম্যাথ, আটটা ম্যাথ, নয়টা ম্যাথ, এই যে নয়টা, 10টা, এই যে বুয়েট 18-19 আসছে, হ্যাঁ, 11টা, 12টা, ও আর নাই, এই আরেকটা আছে তো, 13টা, 14টা, 15টা, না নাই, 15টা ম্যাথ। এই 15টা ম্যাথ করতে পারলে আমাদের অম্লমিতি ক্ষারমিতি শেষ হবে। এই 15টা ম্যাথ না করলে আপনার অম্লমিতি ক্ষারমিতি কি হবে না? শেষ হবে না। খুবই ইম্পর্টেন্ট টপিক। দেখেন, এইটা তো আর সিকিউতে আসবে না, তাই না? এই যে অ্যাডমিশনের যে প্রবলেমগুলো দেখাইলাম, এগুলো সিকিউতে আসবে না। সিকিউতে আসবে মিশ্রণের প্রকৃতি আর পিএইচ। তাই মিশ্রণের প্রকৃতি আর পিএইচ আমরা ডিটেলসে সলভ করব, মানে তুল্য দ্রবণ দিয়ে করব। ক্লিয়ার? এরপরে শর্টকাট বানাবো, ওই জায়গা থেকে শর্টকাট বানাবো। ওই শর্টকাট দিয়ে আমরা অ্যাডমিশনের প্রশ্নগুলো সলভ করবো। তাইলে কি হবে? আমি বুয়েট রিটেনে অল্প জায়গা পাবো, এই অল্প জায়গার ভিতরে আমার কি হয়ে যাবে বলেন তো? এই অল্প জায়গার ভিতরে আমি শর্টকাট দিয়ে শেষ করে ফেলতে পারবো। এই অল্প জায়গার ভিতরে আমি শর্টকাট দিয়ে কি করে ফেলতে পারবো? শেষ করে ফেলতে পারবো। আর পরীক্ষার খাতায় আমরা এগুলো একটু ডিটেলসে সলভ করব। ক্লিয়ার? তাহলে আমরা পরের দিন আসলে ম্যাথ করব। ভাইয়া পরিবেশ রসায়নের ক্লাস কোন দিন হয়? হেই ইমরান, পরিবেশ রসায়নের ক্লাস হচ্ছে ভাইয়া রবি মঙ্গল বৃহস্পতি, আর
পরিমাণগত রসায়নের ক্লাস হচ্ছে শনি সোম বুধ, এর একটু মাথায় রাখবেন। ওকে, লিখে ফেলো, লিখে ফেলেন। হ্যাঁ, তাহলে আজকে এতটুকু থাকুক, আমরা পরের দিন ম্যাথ করা স্টার্ট করব। হ্যাঁ, পরের দিন থেকে ম্যাথ করব, 15টা ম্যাথ করতে হবে। হ্যাঁ, 15টা ম্যাথ। আমি থিওরি পড়াই দিছি, আগামীকাল আর থিওরি পড়াবো না। হ্যাঁ, আগামী ক্লাসে আর থিওরি পড়াবো না। ফাইলটি একটু সেভ করে নিই। 7 নাম্বার লেকচার, রাইট? ডান। তাহলে আমরা পরের দিন থেকে আসলে কি করব, ম্যাথ করা স্টার্ট করব। আজকে পর্যন্ত থিওরি থাকলো। আমি এই থিওরি কিন্তু আর জীবনে পড়াবো না। আজকের ক্লাস না কইরা কেউ আগামী ক্লাসে দেখা করবেন না। আগামী ক্লাসে আসতে গেলে আজকের ক্লাস করে আসতে হবে। ঠিক আছে, বাই বাই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ধন্যবাদ সবাইকে।